প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বিজ্ঞান বইয়ের নতুন আরেকটি অধ্যায়ে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় তথা রান্নাঘরের ল্যাবরেটরি। তো এটি হচ্ছে যে তোমাদের বিজ্ঞান বইয়ে 56 পৃষ্ঠার মধ্যে দেয়া, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমরা রান্নাঘরে ল্যাবরেটরি এই কথা দ্বারা বুঝতে পেরেছি যে রান্নাঘরে বিজ্ঞানের যতগুলো অ্যাক্টিভিটিস কাজ করে সেই সব অ্যাক্টিভিটিস নিয়েই হচ্ছে যে মূলত এই অধ্যায়ে কথা বলবে। তো চলো আমরা যদি পড়া শুরু করি তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। এখানে বলা হয়েছে যে আমাদের প্রতিদিনের কাজে আমরা হাজার হাজার রকমের জিনিস ব্যবহার করি। এক একটা কাজের জন্য এক এক রকম জিনিস দরকার হয়। রান্নার কাজেই ধরো আমাদের কত কি না লাগে। রান্নাঘরটাই যেন বিজ্ঞানের এক বিশাল গবেষণাগার, যেখানে রান্নাঘরে অনেক বিজ্ঞানের কাজ। তোমাদের কারো কি রান্না বান্নার অভিজ্ঞতা আছে? না থাকলে কোনো ক্ষতি নেই। এই শিখন অভিজ্ঞতার শুরুতেই তোমরা একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করবে, তাতে সবার কিছুটা রান্নাও শেখা হয়ে যাবে। আচ্ছা, চলো তো রান্নাঘরটাকে এবার বিজ্ঞান গবেষণার কাজে লাগিয়ে দেখি কেমন হয়। মোটামুটি আমরা আশা করছি যে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, বিজ্ঞানও শেখা হবে, পাশাপাশি হচ্ছে যে আমাদের রান্না বান্নাও শেখা হবে এই মর্মে। তো চলো বন্ধুরা, আমরা দেখি এরপরে কি আছে। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 57। তো পৃষ্ঠা নং 57-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি চক দেয়া আছে। এখানে একটি পিকনিকের মেনু নামক একটি দেয়া আছে, আর হচ্ছে যে এখানে আরেকটি চক দেয়া আছে। তো চলো বন্ধুরা, আমরা হচ্ছে যে ইনস্ট্রাকশনটা পড়বো, এরপরে হচ্ছে যে আমরা এটি সমাধান করব। তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে প্রথম সেশন, এই শিখন অভিজ্ঞতায় তোমাদের নিজের বাসার রান্নাঘরটাই হবে তোমাদের বিজ্ঞান গবেষণাগার। তবে রান্নাঘরে জটিল সব গবেষণা শুরুর আগে একটা পিকনিকের আয়োজন করে নিলে কেমন হয়? আচ্ছা, শর্ত হলো পিকনিকের সকল আয়োজন কিন্তু তোমাদেরকেই করতে হবে। ওয়াও, খুবই মজাদার। আচ্ছা, পিকনিক মানেই তো সবাই মিলে হই হুল্লোড় করে রান্না বান্না খাওয়া দাওয়া, তাই না? আগে তো তাহলে জানা দরকার কার পছন্দের খাবার কি। তোমার পছন্দের খাবার কি কি ছট করে খাতায় লিখে ফেলো তো। লেখার পরে পাশের বন্ধুর সাথে মিলিয়ে দেখো তো ওর সাথে তোমার কোন কোন খাবার পছন্দের মিল রয়েছে। ক্লাসের সবাই নিশ্চয়ই নিজের পছন্দের খাবার লিখে ফেলেছে। আচ্ছা, দেখো তো এর মধ্যে কোনগুলো তোমাদের পিকনিকের মেনুতে থাকতে পারে। চাইলে এর বাইরেও কোনো খাবারের কথাও ভাবতে পারো। আচ্ছা, শিক্ষকের সহায়তায় নিচের চকের লিস্ট করে ফেলো, তাহলে কোন কোন খাবার তোমার পিকনিকের মেনুতে চাও। লিস্টে যে খাবারগুলো দেখা যাচ্ছে সেগুলো তোমরা কি তৈরি করতে পারো? রান্না করতে কি কি লাগে তা কি সবার জানা? সবই কি রান্না করতে হয় নাকি রান্না ছাড়াও প্রস্তুত করা যায়? ক্লাসের সবার কাছ থেকে তথ্য নিয়ে একটা প্ল্যান দাঁড় করিয়ে ফেলতে হবে শুরুতেই। কাজের প্রথমেই ক্লাসের সবাই দলে ভাগ হয়ে এক এক দল এক এক খাবার বেছে নিয়ে তার জন্য দরকারি উপকরণ তৈরির প্রক্রিয়া এগুলো নিচের চকে নোট করে ফেলো। সো প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিকনিকের মেনু নামক একটি চক আছে, আর এখানে আরো একটি চক আছে। সো প্রিয় বন্ধুরা, এই চকগুলো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে চমৎকারভাবে তোমাদের জন্য রেডি করে রেখেছি। আমরা এখন তোমাদেরকে আমাদের আনসার সেকশনে নিয়ে যাব, আর সেখানে নেওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি আমাদের ক্লাসগুলো যদি তোমাদের কোনো উপকারে আসে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং হচ্ছে যে আমাদের ভিডিওসগুলোতে লাইক দাও। তাহলে হচ্ছে যে আমরা কৃতজ্ঞতা বোধ থেকে তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আমরা এখন আনসার সেকশনে চলে যাব। এই হচ্ছে যে আমাদের 57 পৃষ্ঠার সমাধান। তো আমরা এখানে হচ্ছে যে পিকনিকের মেনু নামক যেই চকটি ছিল সেটা হচ্ছে যে আমরা এভাবে ফিল আপ করেছি যে পিকনিকের মেনু, এটা হচ্ছে যে আমরা তিনটা মেনু দিয়েছি এখানে। প্রথমত হচ্ছে যে পোলাও, তারপরে হচ্ছে যে মুরগির মাংস, তারপরে হচ্ছে যে আমরা সালাদ দিয়েছি। তো তোমরা চাইলে তোমাদের মতো করেও তোমরা এটি সাজাতে পারো। আচ্ছা, তো আমরা হচ্ছে যে মুরগির মাংসটা কিভাবে রান্না করব সেটা হচ্ছে যে আমরা এখানে বিস্তারিত লিখেছি। যেমন হচ্ছে যে, সো প্রিয় বন্ধুরা, তোমাদের বইয়ের মধ্যে এই যে এখানে হচ্ছে যে চকটি ছিল, চকটি হচ্ছে যে খাবারের নাম লিখতে হবে,
তারপরে হচ্ছে যে কিভাবে তৈরি করা হয় খাবারটি, তারপরে কি কি উপকরণ লাগে খাবারটি তৈরি করতে, তারপরে হচ্ছে যে কতক্ষণ সময় লাগে। তো এই জিনিসটাই হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনের এখানে রেডি করে রেখেছি। চলো দেখি। খাবারের নাম হচ্ছে যে আমরা এখানে দিয়েছি যে মুরগির মাংস, খাবারের নাম হচ্ছে যে আমরা মুরগির মাংস দিয়েছি। তারপর হচ্ছে যে কি কি উপকরণ লাগে, মুরগির মাংস রান্না করতে কি কি উপকরণ লাগে। প্রথমত হচ্ছে যে মুরগির মাংস লাগে, তারপর হচ্ছে যে পেঁয়াজ কুচি লাগে, তারপর হচ্ছে তেল লাগবে, এরপর আদা বাটা লাগবে, রসুন কুচি লাগবে, মরিচের গুঁড়া লাগবে, হলুদের গুঁড়া লাগবে, জিরার গুঁড়া লাগবে, ধনে গুঁড়া লাগবে, তারপর হচ্ছে লবণ এবং হচ্ছে যে গরম মশলা লাগবে। আচ্ছা, তো এটা কতটুকু সময় লাগবে, কতক্ষণ সময় লাগবে এটা রান্না করতে? এটা হচ্ছে যে 50 মিনিটের মতো সময় লাগবে এটা রান্না করতে। আচ্ছা, তারপরে হচ্ছে যে কিভাবে তৈরি করতে হয়, এই যে এই মেনুটা হচ্ছে যে কিভাবে তৈরি করতে হয় সেটা হচ্ছে আমরা বিস্তারিত এখানে লিখেছি। পাতিলের তেল গরম করে তেজপাতা সহ মশলা দিতে হবে। পাতিলের তেলটা গরম করে তেজপাতা সহ মশলা দিতে হবে। এরপর হচ্ছে যে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে অর্ধেকটা তুলে রাখতে হবে। পেঁয়াজ কুচিয়ে হচ্ছে যে আমরা বাদামি করে ভাজবো, মানে হচ্ছে যখন এটা কালারটা বাদামি হয়ে যাবে তখন হচ্ছে যে আমরা এটাকে কি করব, অর্ধেকটা এখান থেকে তুলে ফেলবো। এরপর হচ্ছে যে বাটা মশলা দিয়ে একটু ভেজে গুঁড়া মশলা ও অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে, তার মানে হচ্ছে যে এরপরে বাটা মশলা দিয়ে একটু এটাকে কি করতে হবে, ভাজতে হবে। ভাজার পর গুঁড়া মশলা দিতে হবে, এরপর হচ্ছে যে অল্প একটু পানি দিয়ে এগুলাকে কষিয়ে ফেলতে হবে। তারপর হচ্ছে যে মুরগির মাংস কষতে হবে। তারপরে হচ্ছে যে মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে পাতিলটিকে কি করতে হবে, ঢেকে রান্না করতে হবে, ঢেকে রাখতে হবে। তারপরে যখন ঝোল মাখা মাখা হলে তাতে তুলে রাখা পেঁয়াজ ভাজা, ওই যে আমরা যেই অংশ অর্ধেক পেঁয়াজ তুলে রাখছি ওই পেঁয়াজটুকু তারপরে কি করতে হবে, আবার এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর হচ্ছে যে গরম মশলা ও জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে ফেলতে হবে। তো মোটামুটি এই ছিল আমাদের মুরগি রান্না করার সিস্টেম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 57 পৃষ্ঠার আসলে সমাধান। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটি বুঝতে পেরেছো। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 58। তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং 58-র মধ্যে কি বলা হয়েছে। তো পৃষ্ঠা নং 58 একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে খাবারের রেসিপি অর্থাৎ কিভাবে তৈরি করতে হয় তা যদি দলের কারোরই না জানা থাকে শিক্ষকের সাহায্য নিতে পারো কিংবা অন্য যে কারো। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে সব দলের কাজ শেষ হলে নিজেদের মধ্যে শেয়ার করে দেখো, রেসিপিগুলো ঠিক আছে কিনা তা নিজেরা একটু যাচাই করে দেখো, দরকার হলে শিক্ষকের বা বাড়ি ফিরে বাবা মায়ের সাহায্য নিতে পারো। এখন চলো আবার সবাই মিলে আলোচনা করে পিকনিকের মেনু চূড়ান্ত করে ফেলা যাক। সিদ্ধান্ত নেওয়ার সময় রান্নার উপকরণ, সময় আর রেসিপির ঝক্কি কতটা সেটাও মাথায় রেখো। কিন্তু পিকনিকের মেনু তো ঠিক হলো, কিন্তু আর সব পরিকল্পনাই তো বাকি। আগে একটা তারিখ বেছে নাও, ছুটির দিন হলে ভালো হয়, তবে এই বিষয় সিদ্ধান্ত নিতে নিশ্চয়ই শিক্ষকের সহযোগিতা প্রয়োজন হবে। তোমরা যারা রান্না জানো না তাদের তো রান্নাটা শিখতেও হবে, কাজেই পিকনিকের নির্দিষ্ট তারিখের আগে হাতে কিছু সময় রেখো প্রস্তুতির জন্য। এখন ক্লাসের সবাই মিলে পরিকল্পনা করে দায়িত্ব ভাগ করে নাও। পরিকল্পনা করার সময় নিচের প্রশ্নগুলো মাথায় রাখতে পারো। রান্নাবান্নার আয়োজন কি স্কুলে হবে নাকি বাসা থেকে রান্না করে নিয়ে আসতে চাও? তারপরে বলা হয়েছে ক্লাসের সবার জন্য আয়োজন করতে হলে কোন উপকরণ কি পরিমাণ লাগবে, রান্না করতে কতক্ষণ সময় লাগবে, খাবারের উপকরণ কি বাসা থেকে নিয়ে আসবে নাকি বাজার থেকে কিনতে হবে, কিনতে হলে মাথাপিছু খরচ কত পড়বে, পিকনিক আয়োজনের কাজের দায়িত্ব বন্টন ও বাজেট কিভাবে হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে প্রতি দল এক একটা খাবারের পদের দায়িত্ব নিতে পারো। তারপর দলে বসে সেই পদ রান্নার জন্য কি কি করতে হবে তা নিয়ে আলোচনা করো। স্কুলে রান্না করা হলে দলে কার ভূমিকা কি হবে সেটাও ঠিক করা জরুরি। আর বাড়ি থেকে যদি তৈরি করে আনতে হয় দলের প্রত্যেককে মাথাপিছু কতজনের খাবার তৈরির দায়িত্ব নেবে তাও ঠিক করে নাও। তোমাদের দলের কারো
আগের অভিজ্ঞতা আছে, থাকলে তার কাছ থেকে বাকিরা শিখে নিতে পারো, কিংবা কারো অভিজ্ঞতা না থাকলেও সবাই বাসা থেকে শিখে এসে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 59। তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং 59-এর মধ্যে কি আছে। তো আমরা এখানে একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে বাসায় গিয়ে যা করবে, এই নামক হচ্ছে যে এখানে একটা হেডিং আছে। তো চলো বন্ধুরা আমরা পড়ি এখানে কি বলা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে তোমাদের বাসায় প্রতিদিনের খাবার রান্নার কাজ মূলত কে কে করেন, বাসার অন্যরা রান্নাঘরের কাজে কতটা অংশ নেন, তুমি নিজে কি কি দায়িত্ব পালন করো। তার মানে হচ্ছে যে এখানে 3টি কাজের কথা বলা হয়েছে, যেটি হচ্ছে যে আমরা বাসা থেকে সলভ করতে পারি যে তোমাদের বাসায় প্রতিদিনের খাবার রান্নার কাজ মূলত কে কে করেন, এটা তুমি তোমার বাসায় যে যে করেন তার নাম লিখতে পারো। এরপরে হচ্ছে যে বাসার অন্যান্যরা রান্নাঘরের কাজে কতটা অংশ নেন, তারা কতটা কে কতটুকু অংশ নেয় সেটাও তোমরা লিখতে পারো তোমাদের বাসার অনুপাতে। এরপর হচ্ছে তুমি নিজে কি কি দায়িত্ব পালন করো, তুমি কি কি দায়িত্ব পালন করো রান্নাবান্নার কাজে, এটা তুমি হচ্ছে যে এখানে লিখতে পারো। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে তোমার যেসব বন্ধুর রান্নাঘরের কাজে সাহায্য করার অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই বাকিদের থেকে এগিয়ে থাকবে পিকনিকের আয়োজনে। আচ্ছা, তুমি বা পেছনে থাকবে কেন, পিকনিকে তোমার দলের উপর যেই খাবার তৈরির দায়িত্ব, আজকে বাসায় ফিরে ওই আইটেমটা তৈরি করার চেষ্টা করে দেখো তো, প্রয়োজনে বাবা মা কিংবা বড় ভাই বোনের সাহায্য নাও। আচ্ছা, সো ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে দ্বিতীয় সেশন। তো আমরা আশা করি যে তোমরা বাসায় গিয়ে কি কি কাজ করবে এটা তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে দ্বিতীয় সেশন। তো এখানে বলা হয়েছে যে ক্লাসে এসে দলের বন্ধুদের সাথে আলাপ করে দেখো তো ওরা বাসায় ফিরে কিভাবে খাবার তৈরি করেছে, একা একাই করেছে নাকি বাসার অন্যদের সাহায্য নিয়েছে। এবার প্রক্রিয়ার একটু গভীরে গিয়ে খুঁটিয়ে দেখা যাক, এই খাবারে যেসব উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলোর কথা চিন্তা করো। রান্নার আগে বা খাবার প্রক্রিয়াকরণের আগে তার রং, স্বাদ, গন্ধ কেমন ছিল, পরে কেমন দাঁড়ালো। সবাই আলোচনা করে সবগুলো উপাদানের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো খাতায় নোট করো। তার মানে হচ্ছে যে এই জায়গাটায় নোট করতে হবে। তারা হচ্ছে যে এখানে একটি চক দিয়ে দিয়েছে, আমরা হচ্ছে এই জায়গাটায় নোট করতে হবে। সো প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে তোমাদের জন্য এই চকটা আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি তোমাদের জন্য। এখন হচ্ছে তোমাদেরকে আমরা আমাদের আনসার সেকশনে নিয়ে যাব, আর সেখানে নেওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমরা হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে আমরা তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো। তো চলো বন্ধুরা, এই হচ্ছে আমাদের 59 পৃষ্ঠার সমাধান। তো এখানে প্রথমত বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমত বলা হয়েছে যে উপাদানের নাম। তো উপাদানের নাম আমরা দিয়েছি হচ্ছে যে মুরগির মাংস। তারপরে হচ্ছে যে রান্নার আগে প্রক্রিয়াকরণের আগে, রান্নার আগে অথবা প্রক্রিয়াকরণের আগে, আর এখানে দিয়েছে রান্নার পরে প্রক্রিয়াকরণের পরে, মানে হচ্ছে যে রান্নার আগে প্রক্রিয়াকরণের আগে রংটা কেমন থাকে যে মুরগির মাংসের, সেটা হচ্ছে যে লালচে সাদা থাকে। তারপরে স্বাদটা কেমন থাকে, স্বাদ হচ্ছে প্রয়োজন নেই, মুরগির মাংস, কাঁচা মুরগির মাংস আসলে টেস্ট করার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে যে গ্রানটা কেমন থাকে, আষ্টে থাকে। তারপর হচ্ছে আকারটা কেমন থাকে, লম্বাটে ও হচ্ছে যে চ্যাপ্টা টুকরো থাকে। আচ্ছা, এরপর হচ্ছে যে রান্নার পরে প্রক্রিয়াকরণের পর এটার রংটা কেমন থাকে, রংটা হচ্ছে যে লালচে হলুদ থাকে। এরপরে স্বাদ কেমন থাকে, স্বাদ হচ্ছে ঝাল ঝাল থাকে। তারপরে গ্রানটা কেমন, গ্রান হচ্ছে যে সুগন্ধি। তারপরে আকার হচ্ছে যে লম্বাটে ও চ্যাপ্টা টুকরা। তো মোটামুটি এই ছিল আমাদের 59 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 60। তো চলো বন্ধু, আমরা পৃষ্ঠা নং 60-এর মধ্যে কি আছে আমরা দেখে নিচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো খাবার আছে যেগুলো দেখলে আমাদের খেতে মন চাচ্ছে, তবে আমরা খাবো না যেহেতু এগুলো কাগজের খাবার, আমরা বাস্তবিক হলে খেয়ে ফেলতাম। তো চলো দেখি এই পৃষ্ঠায় আমাদের কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে এবার একটু ভেবে দেখো তো খাবারে এই উপাদানগুলোর অস্তিত্ব আলাদা আলাদাভাবে টের পাওয়া যায় কিনা। উপাদানগুলো আলাদা আলাদা রং, স্বাদ, গন্ধ কেমন, আর রান্না ও প্রক্রিয়াকরণের পর একসাথে যে খাবারটা দাঁড়ায় তার রং, স্বাদ, গন্ধ কেমন। কোনো একটা উপাদান না দিলে খাবারের এসব বৈশিষ্ট্য কি পরিবর্তন হতো। আচ্ছা, তারপরে বলা হয়েছে যে তোমার দলের উপরের সকল পর্যবেক্ষণ নোট করা হয়ে গেলে বিজ্ঞান বই থেকে
পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তনের অংশটা পড়ে নাও। তারপর আবার দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও তোমাদের খাবারের উপাদানগুলোর কোনটার কোন ধরনের পরিবর্তন ঘটেছে। তোমরা তো জানোই যে কোনো বৈজ্ঞানিক অনুসন্ধানের শেষ ধাপ হলো অনুসন্ধানের ফলাফল সবাইকে জানিয়ে দেয়া। কাজেই তোমাদের সকল ফলাফল সবাইকে কিভাবে জানানো যায় তার জন্য একটা ছোট্ট উপস্থাপনা আয়োজন করতে পারো। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে তৃতীয় ও চতুর্থ সেশন, যেখানে বলা হয়েছে যে এবার পিকনিকের পালা। আগের পরিকল্পনা অনুযায়ী পিকনিকের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে দাও। দলের সবাই কাজ ডায়েরিতে নোট রেখো যাতে ম্যানেজ করতে সুবিধা হয়। পিকনিক শুরু। তারপরে হচ্ছে যে তারপরে বলা হয়েছে পঞ্চম ও ষষ্ঠ সেশন। আগের দিনের পিকনিকে নিশ্চয়ই অনেক মজা করেছো সবাই। নিজেরা রান্নাবান্না করে খাওয়ার মজাই আলাদা, তাই না? তবে গরম গরম না খেলে অনেক খাবারের আসল স্বাদ ঠিক পাওয়া যায় না। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 61। তো চলো বন্ধুরা, এখন আমরা দেখব পৃষ্ঠা নং 61-র মধ্যে কি আছে। তো আমরা এখানে হচ্ছে যে একদম টপে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে, তোমরা কখনো ভেবে দেখেছো খাবার রেখে দিলে ঠান্ডা হয়ে যায় কেন? অথবা বরফ দেওয়া শরবত রেখে দিলে বরফ গলে যায় কেন? বন্ধুরা, আলাপ করে দেখো এই বিষয়ে কার কি মত। আচ্ছা, একটা ছোট্ট পরীক্ষা করে দেখা যাক। এই পরীক্ষার জন্য খুব বেশি কিছু লাগবে না। 1 গ্লাস পানি ও শরবত, 2 টুকরো বরফ আর একটা থার্মোমিটার। প্রথমে থার্মোমিটার দিয়ে গ্লাসের পানি বা শরবতের তাপমাত্রা নাও। তোমাদের বইয়ে পরিমাপের অংশে তাপমাত্রা পরিমাপের যে অংশ আছে সেটার সাহায্য নিতে পারো। এবার বরফের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পর্যবেক্ষণ করো। অল্প সময়ের মাঝেই বরফগুলো গলতে শুরু করবে। বরফগুলো গলে পানিতে প্রায় মিশে যাওয়ার ঠিক আগে আরেকবার গ্লাসের তাপমাত্রা রেকর্ড করো। এবার গ্লাসটি আধা ঘন্টা রেখে দাও। আধা ঘন্টা হয়ে গেলে আরেকবার গ্লাসের তাপমাত্রা রেকর্ড নাও। তাপমাত্রার রেকর্ড রাখার জন্য নিচের চকের মতো একটা চক তৈরি করতে পারো। সো প্রিয় বন্ধুরা, এই জায়গায় হচ্ছে যে আমাদেরকে একটা চক দিয়েছে। মূলত হচ্ছে যে এই জায়গাটায় হচ্ছে যে আমরা তাপমাত্রার রেকর্ড করেছি, যে সেগুলো হচ্ছে যে আমরা এখানে তুলতে হবে। যে হচ্ছে যে বরফ দেওয়ার আগে হচ্ছে যে তাপমাত্রাটা কত ডিগ্রি সেলসিয়াস ছিল, তারপর হচ্ছে যে বরফ গলে পানিতে মিশে যাওয়ার আগ মুহূর্তে এইটার তাপমাত্রাটা কেমন ছিল, তারপর হচ্ছে যে আধা ঘন্টা গ্লাসটা রেখে দেওয়ার পরে তাপমাত্রা কেমন ছিল, এই জিনিসটা হচ্ছে যে আমাদেরকে এই চকে ফিল আপ করতে হবে। চলো আমরা দেখি এরপরে কি আছে। তারপর হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে চলে যাব। এরপরে বলা হয়েছে যে গ্লাসটা রাখা থাকুক আপাতত, পিকনিকের গল্পে ফেরত আসি বরং। আচ্ছা, পিকনিকের খাওয়া দাওয়ার পর নোংরা বাসনপাতি নিশ্চয়ই তোমরা সব পরিষ্কার করে রেখেছো। সেদিনের খাবার আজ পর্যন্ত ফ্রিজের বাইরে রেখে দিলে তোমরা কি খেতে পারতে? নিশ্চয়ই খাবার নষ্ট হয়ে পচে দুর্গন্ধ বের হতো। ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় এজন্যই আমাদের নাকে রুমাল চেপে ধরতে হয়। আচ্ছা, পচা খাবার বা অন্যান্য আবর্জনার দুর্গন্ধ আমাদের নাক পর্যন্ত কিভাবে পৌঁছায় বলতে পারো? এই বিষয়ে তোমার ধারণা নিয়ে পাশের বন্ধুর সাথে আলাপ করে দেখো তো। নিচের প্রশ্নগুলো মাথায় রাখতে পারো। আচ্ছা, কি কি প্রশ্ন? এখানে বলা হয়েছে যে আমরা কিভাবে গন্ধ পাই, তারপরে বলা হয়েছে যে গন্ধ ব্যাপারটা কি, তারপর হচ্ছে দূর থেকে কিভাবে গন্ধ আমাদের নাক পর্যন্ত আসে। তো মোটামুটি এগুলোর সমাধান হচ্ছে যে আমাদের পেজ নাম্বার 62-তে আমরা দিব, ইনশাল্লাহ আমরা দেখব। আর এখন হচ্ছে যে আমরা তোমাদেরকে আমাদের এই আনসার সেকশনে নিয়ে যাচ্ছি, পেজ নাম্বার 61-এর আনসার সেকশনে। সো প্রিয় বন্ধুরা, এখানে আমরা আনসার সেকশনে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে আমাদেরকে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিতে পারো। এই হচ্ছে আমাদের 61 পৃষ্ঠার সমাধান। তো আমরা এখানে এভাবে দিয়েছি যে হচ্ছে যে বরফ দেওয়ার আগে তাপমাত্রা ছিল হচ্ছে যে 20 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে যে বরফ গলে পানিতে মিশে যাওয়ার আগ মুহূর্তে এটা তাপমাত্রা ছিল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে যে আধা ঘন্টা গ্লাসটা রেখে দেওয়ার পর এটার তাপমাত্রা ছিল হচ্ছে যে 15 ডিগ্রি সেলসিয়াস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের 61 পৃষ্ঠার সমাধান। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 62 নিয়ে। তো চলো বন্ধুরা, পৃষ্ঠা নং 62-র মধ্যে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে আলোচনার পর তোমাদের বই থেকে পদার্থের বৈশিষ্ট্য, বিশেষত গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যের অংশটুকু পড়ে দেখো কি বলা হয়েছে।
এরপর নিজেদের ধারণা আবার ঝালাই করে দেখো তোমাদের মতে পরিবর্তন হয়েছে কিনা। ক্লাসের বাকিদের সাথেও আলোচনা করে দেখো। একবার ভেবে দেখো, কোনো আবর্জনার গন্ধ পাচ্ছ মানেই সেই আবর্জনার কিছু কণা আসলে সত্যি সত্যি তোমার নাকের মধ্যে ঢুকে যাচ্ছে। কি ভয়ানক ব্যাপার বলো তো। নোংরা আবর্জনা কেন নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত আর ময়লার ডাস্টবিন কেন ঢেকে রাখা উচিত সেই বিষয়ে আশা করি কারো আর কোনো সন্দেহ নেই। যেহেতু হচ্ছে যে ময়লা আবর্জনা থেকে ছোট ছোট কণা, দুর্গন্ধর কণা আমাদের নাক দিয়ে প্রবেশ করে, এটা খুবই ডেঞ্জারাস জিনিস। সেই জন্য হচ্ছে যে ডাস্টবিনে হচ্ছে যে আমাদেরকে ঢেকে রাখতে হবে। তারপরে হচ্ছে ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। আর যেখান দিয়ে যাওয়ার সময় আমাদেরকে অবশ্যই হচ্ছে যে আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, তোমরা যারা স্টুডেন্ট আছো। অথবা হচ্ছে তোমরা কিছু জিনিস দিয়ে তোমাদের মুখটা টিস্যু দিয়ে বা যে কোনো কিছু দিয়ে তোমরা ঢেকে নিতে পারো। না হচ্ছে যে দুর্গন্ধের ছোট ছোট কণাগুলো তোমার নাকে প্রবেশ করবে, এতে করে তুমি অসুস্থ হতে পারো। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে মাত্রই আমরা যে খাবার পচে যাওয়ার কথা আলাপ করলাম, খাবারের এই পরিবর্তন কি ভৌত নাকি রাসায়নিক পরিবর্তন? তুমি একটু ভেবে দেখো তো ক্লাসের বাকিরা কি মনে করছে, আলোচনা করে দেখো। সেশনের শুরুতে যে ক্লাসে পরীক্ষা করতে রেখে দিয়েছিলে ভুলে যাওনি তো? আধা ঘন্টা হয়ে গিয়েছে নিশ্চয়ই। এখন আরেকবার গ্লাসের তাপমাত্রা নিয়ে আগের চকের নিচের আরেকটা সারণীতে তাপমাত্রা লিখো। এবার চকটা ভালো করে দেখো, তোমার দলের যে রেকর্ড নিয়েছে তা অন্যান্য দলের সাথে মিলিয়ে দেখো তো অন্য দলের সাথে তোমাদের পাওয়া ফলাফলের পার্থক্য আছে, থাকলে কতটা। ফলাফলের পার্থক্য বেশি হয়ে থাকলে তোমাদের প্রক্রিয়া ও তাপমাত্রার রেকর্ড কখন করেছো তা তুলনা করে দেখো প্রক্রিয়ার পার্থক্য আছে কি। যদি থেকে থাকে তাহলে মিলিয়ে দেখো, সিদ্ধান্ত নাও কোন প্রক্রিয়া বেশি যৌক্তিক। প্রয়োজনে প্রক্রিয়ায় পরিবর্তন করে আরেকবার তাপমাত্রা নিয়ে দেখতে পারো। গ্লাসের তাপমাত্রা কি এখনো পরিবর্তিত হচ্ছে নাকি একই রকম আছে? কেন? তোমাদের চকে গ্লাসের পানির তাপমাত্রার যে ওঠানামার রেকর্ড পেয়েছো তার পেছনের কারণ কি? রান্না করা খাবার ঠান্ডা হয়ে যাওয়ার সাথে এই ঘটনার কোনো সম্পর্ক কি দেখতে পাচ্ছ? পুরো ব্যাপারটা নিয়ে নিজের দলে আলোচনা করো এবং সিদ্ধান্ত নাও। অন্যান্য দলের সাথে আলোচনা করে দেখো বাকিদের মতামত কি। এই যে গ্লাসে বরফ গলে পানি হতে দেখলে, এটা কোন ধরনের পরিবর্তন, ভৌত নাকি রাসায়নিক? আমাদের চারপাশে ঘটতে থাকা বিভিন্ন বস্তুর যেসব পরিবর্তন আমরা দেখি তার মধ্যে কোনটা ভৌত পরিবর্তন আর কোনটা রাসায়নিক পরিবর্তন তোমরা কি এখন বলতে পারবে? যেমন ধরো, কাঁচকলা আমরা সবজি হিসেবে খাই, পাকার পরে সেটাই আবার মজার একটা ফল, তার স্বাদ, রং, গন্ধ সবই তখন পাল্টে যায়। এটা কোন ধরনের পরিবর্তন? কিংবা লোহার জিনিস অনেকদিন খোলা রাখলে যে মরিচা ধরে যায়, সেটাই বা কোন ধরনের পরিবর্তন? দলে আলোচনা করে দেখো তো তোমাদের অভিজ্ঞতা থেকে এরকম কতগুলো ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন লিপিবদ্ধ করতে পারো। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 63। তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং 63-র মধ্যে কি আছে। তো পৃষ্ঠা নং 63-র মধ্যে আমরা প্রথমত হচ্ছে যে একদম টপের মধ্যে হচ্ছে যে একটা চক দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে যে একদম শেষের অংশে আমরা আরেকটি চক দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে যে পৃষ্ঠা নং 63-তে আমাদের দুইটি চককে সমাধান করতে হবে। তো চলো আমরা হচ্ছে যে প্রথম চকটি সমাধান করব, এরপর হচ্ছে যে দ্বিতীয় চকের ইনস্ট্রাকশনটা দেখব, এরপর হচ্ছে দ্বিতীয় চকটি সমাধান করব। আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা তোমাদের কৃতজ্ঞতা বোধ থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমাদের 63 পৃষ্ঠার সমাধান। তো আমরা এটা এইভাবে রেডি করেছি যে হচ্ছে যে ভৌত পরিবর্তন আর হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন। এটা আমাদের একটা নমুনা উত্তর, তোমরা চাইলে তোমাদের মতো করেও দিতে পারো অথবা আমাদের এখান থেকে আইডিয়া নিতে পারো। তো আমরা প্রথমত ভৌত পরিবর্তনের 1 নম্বরে দিয়েছি আমরা বরফ গলে যাওয়া, তারপরে 2 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে পানি বরফে রূপান্তর হওয়া, 3 নম্বরে দিয়েছি হচ্ছে যে পানি ফুটানো, 4 নম্বরে দিয়েছি হচ্ছে যে কাঁচ ভাঙা, 5 নম্বরে দিয়েছি হচ্ছে পানি ও বালি মেশানো। আচ্ছা, এরপর হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন। এই জায়গায় আমরা প্রথমত 1 নম্বরে দিয়েছি হচ্ছে যে খাবার হজম হওয়া, 2 নম্বরে দিয়েছি হচ্ছে যে লোহায় মরিচা পড়া, 3 নম্বরে দিয়েছি হচ্ছে যে ফল ফাঁকা, 4 নম্বরে দিয়েছি হচ্ছে যে ব্যাটারির ব্যবহার, 5 নম্বরে দিয়েছি হচ্ছে যে সালোক সংশ্লেষণ। আচ্ছা চলো এরপরে কি আছে।
তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ছকের কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, ইনস্ট্রাকশনগুলো আমরা পড়বো, তারপর হচ্ছে দ্বিতীয় ছকটি ফিল আপ করবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে পিকনিক তো হলো, দেখলে সবাই মিলে রান্নাবান্না করা কত মজার কাজ, সবাই মিলে করলে কারোরই খুব বেশি কষ্ট হয় না, অথচ পুরো পিকনিকের দায়িত্ব তোমার একার উপর পড়লে কি দশা হতো, একবার ভেবে দেখো তো। নিশ্চয়ই তোমাদের অনেকেই বাসাতেও বাবা মাকে রান্নাঘরের কাজে সাহায্য করো, রান্নাবান্নার মতো একটা জরুরি বিষয়ে তারা তো বাকিদের থেকে অনেক অনেক এগিয়ে। আর যাদের আগে রান্নাঘরের অভিজ্ঞতা কম তাদেরকেও নিশ্চয়ই আজকের পর আর সে কথা বলে দিতে হবে না। আচ্ছা, এরপরে দিয়েছে হচ্ছে যে বাম দিকের প্রশ্নগুলো একটু ভেবে ডান দিকের তোমার উত্তরটুকু বসিয়ে দাও। সো প্রিয় বন্ধুরা, এটা আমরা আমাদের আনসার সেকশন রেডি করে রেখেছি, সেখানে নিয়ে যাচ্ছি। যাওয়ার আগে বলে নিচ্ছি, তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দাও। এই হচ্ছে আমাদের পৃষ্ঠা নং 63 দ্বিতীয় চকের সমাধান। তো এখানে বলা হয়েছে আশপাশে কোন কোন পরিবর্তন তোমার এখন চোখে পড়ছে যা আগে কখনো খেয়াল করনি। তো এটা তোমার উত্তরটা তুমি আমরা এভাবে দিয়েছি, তুমি চাইলে তোমার মতো করে দিতে পারো। আমরা দিয়েছি হচ্ছে যে এখন আমার আশপাশে নানা পরিবর্তন চোখে পড়েছে যা আগে কখনো খেয়াল করিনি, যেমন মোম গলে যাওয়া, কাগজ পোড়ানো ও কাগজ টুকরা করা ইত্যাদি। এরপর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে তোমার বাসার রান্নাঘরে বিভিন্ন বস্তুর আর কি কি ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটছে তা এখন খুঁজে বের করো তো। তা আমরা এটার নমুনা উত্তর এভাবে দিয়েছি, আমার রান্নাঘরে বিভিন্ন বস্তুর ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটছে, যেমন পানিতে চিনি দ্রবীভূত করা, পেঁয়াজ ও আলু কাটা ইত্যাদি ভৌত পরিবর্তন, রান্না করা, চুলায় কাঠ পোড়ানো ইত্যাদি রাসায়নিক পরিবর্তন। সো প্রিয় বন্ধুরা, এই ছিল হচ্ছে যে আমাদের 63 পৃষ্ঠার দ্বিতীয় চকের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 64। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 64-র মধ্যে কি আছে। তো পৃষ্ঠা নং 64-র মধ্যে আমরা একদম টপের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি হেডিং আছে। হেডিংয়ের মধ্যে বলা হয়েছে যে বাড়ির কাজ। পিকনিকের রান্নাবান্না করতে গিয়ে রান্নাঘরের অনেক তৈজসপত্রের সাথে তো পরিচয় হলো। আজ বাড়ি ফিরে আমাদের বাসায় রান্নার কাজে ব্যবহৃত হয় এমন সব পাত্র, হাঁড়ি পাতিল, চামচ ইত্যাদির একটি তালিকা ডান পাশের ফাঁকা জায়গায় করে ফেলো। আচ্ছা, তার মানে হচ্ছে যে এখানে যেই কাজটি দিয়েছে সেটি হচ্ছে যে বাড়িতে গিয়ে তোমরা হচ্ছে যে এই ফাঁকা জায়গাটায় এই ফাঁকা জায়গাটায় হচ্ছে তোমাদেরকে কি করতে হবে, বাড়িতে গিয়ে এমন সব পাত্র বা হচ্ছে হাঁড়ি পাতিল বা হচ্ছে যে চামচ যেগুলো হচ্ছে যে রান্নার কাজে ব্যবহৃত হয় ইত্যাদির একটি তালিকা হচ্ছে যে এই জায়গাগুলোতে এটাতে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। তো মোটামুটি আমরা এটা বুঝতে পেরেছি। দেখি এরপরে কি বলা হয়েছে। এরপরে বলা হয়েছে যে এই উপকরণগুলোর মধ্যে কোনটা কিসের তৈরি তা কি তোমরা জানো। তার মানে হচ্ছে যে এই উপকরণগুলোর মধ্যে কোনটা কিসের তৈরি এটা কি তোমরা জানো কি না। না জেনে থাকলে বাসায় বাবা মায়ের কাছ থেকে জেনে নিতে পারো। যদি তোমরা না জানো তাহলে হচ্ছে বাসায় বাবা মায়ের থেকে এগুলো জেনে নিতে পারো, কারণ যেহেতু তোমরা এই কাজটা কোথায় করবে, যে বাসায় করবে, সেই জন্য হচ্ছে যে না জানলে বাবা মা থেকে এগুলো জেনে নিতে পারো। একই সঙ্গে এসব তৈজসপত্রের আকার আকৃতি সহ অন্যান্য বৈশিষ্ট্যও একটু ভালোভাবে লক্ষ্য করো। আচ্ছা, তো হচ্ছে যে মূলত এই জিনিসটার মানে এই যে ইনস্ট্রাকশনটা, এটার কাজটা হচ্ছে যে মূলত এখানে এই যে এটার মধ্যে যে তৈজসপত্র যেগুলোর নাম এখানে লিখেছো তোমরা, এগুলোর হচ্ছে যে নামগুলো এখানে দিতে হবে। এরপরে কি দিয়ে তৈরি, যেটা হচ্ছে তোমাদেরকে এখানে বলা হয়েছে বাবা মা থেকে, বাসায় বাবা মার কাছ থেকে জেনে নিতে, সেটা হচ্ছে তোমরা এখানে লিখতে হবে কোনটা কি দিয়ে তৈরি। তারপর হচ্ছে যে এই ইনস্ট্রাকশনে বাকি যে এই 3টা ঘর দেয়া আছে এগুলো হচ্ছে এই ইনস্ট্রাকশনে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে দেখো তো কোনগুলোকে আলোতে রাখলে ছকছক করে, আবার কোনগুলোকে অন্য কিছু দিয়ে আঘাত করলে ঝনঝন শব্দ করে, আবার কোনগুলো হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এসব তথ্য নিয়ে পাশের তালিকায় সবগুলো উপকরণের বৈশিষ্ট্যগুলো নিচের চকে লিপিবদ্ধ করো। তার মানে এখানে বলা হয়েছে যে এই যে এটা হচ্ছে যে আলোতে ছকছক করে কিনা, এটা হচ্ছে এই ইনস্ট্রাকশনে বলা হয়েছে। তারপর আঘাত করলে ঝনঝন করে কিনা এটা এখানে লিখতে হবে।
তারপরে হচ্ছে যে পড়ে গেলে ফেটে বা ভেঙে যায় কিনা সেটা হচ্ছে যে এখানে লিখতে হবে। তো মোটামুটি এইখানে যে তৈজসপত্রগুলো আমরা লিপিবদ্ধ করব সেগুলো আসলে বিস্তারিত এখানে লিখতে হবে। আর এই চকটার আরও একটা অংশ হচ্ছে যে এখানে পৃষ্ঠা নং 65-র মধ্যে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি। তো মোটামুটি হচ্ছে যে ডিয়ার স্টুডেন্টস, আমরা এটা এখন করব না, এই চকটা এখন করব না, কারণ হচ্ছে যে এটা হচ্ছে আমরা আমাদের পেজ নাম্বার 65-র সাথে করব। শুধু হচ্ছে যে পৃষ্ঠা নং 63-তে হচ্ছে যে এই চকটির সমাধান করব। তো আমরা হচ্ছে যে এখন তোমাদেরকে আমাদের আনসার সেকশনে নিয়ে যাচ্ছি। আর আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনো উপকারে আসে তোমরা অবশ্যই তোমাদের কৃতজ্ঞতা বোধ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই হচ্ছে যে আমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 64 পৃষ্ঠার সমাধান। তো আমরা হচ্ছে যে রান্নাঘরের তৈজসপত্রের তালিকাটা এভাবে রেডি করেছি। যেমন প্রথমত আমরা দিয়েছি হচ্ছে যে হাঁড়ি, তারপরে আমরা 2 নম্বরে দিয়েছি হচ্ছে থালা, 3 নম্বরে হচ্ছে যে বাটি, 4 নম্বরে হচ্ছে যে সসপ্যান, 5 নম্বরে হচ্ছে যে মগ, 6 নম্বরে আমরা দিয়েছি রুলিং পিন, 7 নম্বরে চামচ, 8 নম্বরে পাইপেন, 9 নম্বরে ঢাকনা, 10 নম্বরে খুন্তি, 11 নম্বরে ছুরি, 12 নম্বরে হাম্মানদাস্তি, 13 নম্বরে কেটলি, 14 নম্বরে কাটিং বোর্ড। সো ডিয়ার স্টুডেন্টস, মোটামুটি এই ছিল আমাদের 64 পৃষ্ঠার সমাধান। আর হচ্ছে 64 পৃষ্ঠার যেই নিচের যেই চকটি, এটা হচ্ছে যে আমরা আমাদের 65 পৃষ্ঠার সমাধানের সাথে দিব। তো আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 65। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 65-র মধ্যে কি বলা হয়েছে। তো আমরা পৃষ্ঠা নং 65-র মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে একটি চক দেওয়া হয়েছে, যে চকটি আমাদেরকে আসলে সমাধান করতে হবে। তো এই চকটির একটা অংশ হচ্ছে যে আমাদের পৃষ্ঠা নং 64-র মধ্যে আসলে দেয়া হয়েছে। তো আমরা হচ্ছে যে পৃষ্ঠা নং 64-র এই অংশটুকু সহ পৃষ্ঠা নং 65-র এই চকটি পূর্ণাঙ্গ সমাধান করব। তো হচ্ছে যে সমাধান করার আগে আমাদেরকে ইনস্ট্রাকশনটা পড়তে হবে যে কোন আলোকে আসলে আমরা সমাধান করব। তো এটাই বলা হয়েছে যে এই উপকরণগুলোর মধ্যে কোনটা কিসের তৈরি তা কি তোমরা জানো? এই যে এইসব উপকরণগুলোর মধ্যে কোনটা কিসের তৈরি সেটা তোমরা জানো কিনা? না জেনে থাকলে বাসায় বাবা মায়ের কাছ থেকে জেনে নিতে পারো। একই সঙ্গে এসব তৈজসপত্রের আকার আকৃতি সহ অন্যান্য বৈশিষ্ট্যও একটু ভালোভাবে লক্ষ্য করো। এসব তৈজসপত্রগুলোর আকার আকৃতি সহ হচ্ছে যে অন্যান্য বৈশিষ্ট্যগুলো ভালোভাবে লক্ষ্য করো। আচ্ছা, এরপরে ইনস্ট্রাকশনে বলা হয়েছে দেখো তো কোনগুলো আলোতে রাখলে ছকছক করে, মানে এই তৈজসপত্রগুলোর কোনগুলো আলোতে রাখলে ছকছক করে, আবার কোনগুলো হচ্ছে যে অন্য কিছু দিয়ে আঘাত করলে ঝনঝন শব্দ করে, আবার কোনগুলো হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এসব তথ্য নিয়ে পাশের তালিকায় সবগুলো উপকরণের বৈশিষ্ট্য নিচের চকে লিপিবদ্ধ করো। মানে এইসব জিনিসগুলোর হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো এই চকের মধ্যে ফিল আপ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমত তৈজসপত্রটার নাম লিখতে হবে, তারপরে সেটা কি দিয়ে তৈরি সেটা লিখতে হবে, এরপরে এটা হচ্ছে যে আলোতে ছকছক করে কিনা সেটা লিখতে হবে, তারপর হচ্ছে যে আঘাত করলে ঝনঝন করে কিনা সেটা লিখতে হবে, এরপরে হচ্ছে যে পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে কিনা সেটা এখানে লিখতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন হচ্ছে যে আমরা তোমাদেরকে সেখানে নিয়ে যাব। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 65 পৃষ্ঠার সমাধান। তো আমরা বলেছি যে এটার একটি অংশ হচ্ছে 64 পৃষ্ঠার মধ্যে আছে, তো সেটাও আমরা রেডি করে রেখেছি এখানে। এই যে এটা হচ্ছে যে 64 পৃষ্ঠার শেষের অংশটুকু। তো আমরা এখানে প্রথমত দিয়েছি তৈজসপত্রের নাম দিয়েছি হচ্ছে যে হাঁড়ি। হাঁড়ি হচ্ছে কি দিয়ে তৈরি? অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তারপরে হচ্ছে যে আলোতে ছকছক করে কিনা করে, তারপর হচ্ছে আঘাত করলে ঝনঝন করে কিনা সেটাও করে। তো এটা হচ্ছে যে পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে কিনা, থাকে না। আচ্ছা, এরপর আমরা লিখেছি হচ্ছে যে থালা। থালা হচ্ছে যে কিসের তৈরি? ইস্পাতের তৈরি। এটা হচ্ছে যে আলোতে ছকছক করে কিনা, করে, তারপর আঘাত করলে ঝনঝন করে কিনা, তাও করে, আর হচ্ছে যে ফেটে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা, কোনো ভয় থাকে না। আচ্ছা, তারপরে আমরা 3 নম্বরে দিয়েছি হচ্ছে যে বাটি। বাটি হচ্ছে যে কিসের তৈরি? ইস্পাতের তৈরি। তারপরে ছকছক করে কিনা, হ্যাঁ ছকছক করে। তারপর হচ্ছে যে আঘাত করলে ঝনঝন করে কিনা, তাও করে। তারপর হচ্ছে যে হাত থেকে পড়ে গেলে এটা হচ্ছে যে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে না। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা 4 নম্বরে দিয়েছি হচ্ছে যে সসপ্যান। সসপ্যান হচ্ছে যে অ্যালুমিনিয়ামের তৈরি। এটি হচ্ছে যে আলোতে ছকছক করে, তারপর আঘাত করলে ঝনঝন করে কিনা, হ্যাঁ ঝনঝন করে। তারপরে পড়ে গেলে ফেটে বা হচ্ছে ভেঙে যাওয়ার ভয় থাকে না, থাকে না। তারপরে হচ্ছে যে 5 নং হচ্ছে যে আমরা দিয়েছি হচ্ছে যে মগ। মগ হচ্ছে যে কিসের তৈরি? কাঁচের তৈরি।
তারপর হচ্ছে যে আলোতে ছকছক করে কিনা, হ্যাঁ আলোতে ছকছক করে। তারপর আঘাত করলে ঝনঝন করে কিনা, হ্যাঁ আঘাত করলেও ঝনঝন করে। তারপর হচ্ছে যে পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে কিনা, হ্যাঁ থাকে। তারপর হচ্ছে যে রোলিং পিন। রোলিং পিন হচ্ছে যে কাঠের তৈরি, এটা হচ্ছে যে আলোতে ছকছক করে না। তারপর হচ্ছে যে কিছু দিয়ে আঘাত করলে এটা ঝনঝন করে না। তারপর হচ্ছে যে এটা পড়ে গেলে হচ্ছে যে ফেটে বা ভেঙে যাওয়ার কোনো ভয় নাই। তারপর হচ্ছে যে 7 নম্বরে হচ্ছে চামচ। চামচ কিসের তৈরি? ইস্পাতের তৈরি। এটি হচ্ছে যে আলোতে ছকছক করে। তারপর হচ্ছে কিছু দিয়ে আঘাত করলে ঝনঝন করে। তারপর হচ্ছে যে ফেটে যাওয়া বা হচ্ছে ভেঙে যাওয়ার ভয় থাকে না। আচ্ছা, তারপর হচ্ছে 8 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে পাইপেন। পাইপেন কিসের তৈরি? ইস্পাতের তৈরি। এটি হচ্ছে যে আলোতে ছকছক করে। তারপর হচ্ছে যে আঘাত করলে ঝনঝন করে। তারপর হচ্ছে যে ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার ভয় থাকে না। তারপর হচ্ছে যে 9 নম্বরে হচ্ছে যে ঢাকনা। ঢাকনা হচ্ছে কিসের তৈরি? অ্যালুমিনিয়ামের তৈরি। তারপর এটি হচ্ছে আলোতে ছকছক করে। তারপর আঘাত করলে ঝনঝন করে। তারপর হচ্ছে যে পড়ে গেলে ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। তারপরে 10 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে খুন্তি। খুন্তি কিসের তৈরি? খুন্তি হচ্ছে ইস্পাতের তৈরি। এটি হচ্ছে যে আলোতে ছকছক করে। তারপর হচ্ছে আঘাত করলে ঝনঝন করে। আর হচ্ছে যে পড়ে গেলে ফেটে যাওয়া বা হচ্ছে ভেঙে যাওয়ার ভয় থাকে না। 11 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে ছুরি। ছুরি হচ্ছে কিসের তৈরি? লোহার তৈরি। এটি হচ্ছে যে আলোতে ছকছক করে। তারপর হচ্ছে যে কিছুতে আঘাত করলে ঝনঝন করে। তারপর হাত থেকে পড়ে গেলে এটি হচ্ছে যে ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার ভয় থাকে না। তারপরে হচ্ছে যে আমরা দিয়েছি 12 নম্বরে যে হাম্মান দাস্তি। এটি হচ্ছে কিসের তৈরি? লোহার তৈরি। এটি হচ্ছে ছকছক করে কিনা, হ্যাঁ ছকছক করে। তারপরে হচ্ছে যে এটি আঘাত করলে ঝনঝন করে কিনা, হ্যাঁ করে। তারপরে হচ্ছে যে এটি পড়ে গেলে হচ্ছে যে ভেঙে যাওয়া বা হচ্ছে যে ফেটে যাওয়ার ভয় থাকে না। তারপরে 13 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে কেটলি। কেটলি কিসের তৈরি? অ্যালুমিনিয়ামের তৈরি। এটি হচ্ছে যে আলোতে ছকছক করে। তারপরে হচ্ছে যে এটি আঘাত করলে ঝনঝন করে। পড়ে গেলে ফেটে যাওয়া বা হচ্ছে ভেঙে যাওয়ার ভয় থাকে না। তারপর হচ্ছে যে 14 নং আমরা দিয়েছি হচ্ছে যে কাটিং বোর্ড। এটি হচ্ছে যে কিসের তৈরি? কাঠের তৈরি। তারপর হচ্ছে যে এটি আলোতে ছকছক করে না, বা কিছু দিয়ে আঘাত করলে ঝনঝন করে না। তারপরে পড়ে গেলে ভেঙে যাওয়া বা হচ্ছে যে ফেটে যাওয়ার ভয় থাকে না। তারপরে 15 নাম্বার আমরা দিয়েছি হচ্ছে যে বটি। বটি হচ্ছে কিসের তৈরি? ইস্পাতের তৈরি। এটি হচ্ছে যে ছকছক করে কিনা, হ্যাঁ ছকছক করে। তারপর হচ্ছে যে এটি আঘাত করলে ঝনঝন করে। তারপর হচ্ছে যে পড়ে গেলে ভেঙে যাওয়া বা হচ্ছে ফেটে যাওয়ার ভয় থাকে না। তারপরে 16 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে প্লেট। প্লেট হচ্ছে যে কিসের তৈরি? স্টিলের তৈরি। এটি হচ্ছে যে ছকছক করে। তারপর হচ্ছে যে আঘাত করলে ঝনঝন করে। আর হচ্ছে যে পড়ে গেলে ভেঙে যাওয়া বা হচ্ছে ফেটে যাওয়ার ভয় থাকে না। তো ডিয়ার স্টুডেন্টস, মোটামুটি এই ছিল আমাদের 65 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 66 এর সমাধান। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 66 এর মধ্যে কি বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে একটি চক দিয়েছে, একটি চকের কাজ আছে, আর পাশাপাশি অনেকগুলো আমাদের হচ্ছে আর্টিকেল দিয়েছে। তো চলো বন্ধুরা, আমরা এগুলা ইনস্ট্রাকশনগুলো এবং আর্টিকেলগুলো পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কি নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। তো আমরা একদম টপের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে হেডিং দেওয়া হয়েছে যে সপ্তম সেশন। আর এখানে বলা হয়েছে যে তোমার মতো তোমার বন্ধুরাও তাদের নিজ নিজ বাসার রান্নাঘরের তৈজসপত্র সম্পর্কে তথ্য নিয়ে এসেছে। এই সেশনের শুরুতেই বন্ধুদের সাথে বসে তোমাদের নিজেদের বাসার রান্নাঘর পর্যবেক্ষণ করে পাওয়া তথ্য শেয়ার করো। দেখে নাও অন্যদের বাসায় রান্নাঘরের কাজে কি কি ধরনের তৈজসপত্র ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে বলা হয়েছে যে সবার পাওয়া তথ্য দেখে বুঝতেই পারছো কিছু উপাদান দিয়ে তৈরি জিনিস পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে, যেমন মাটি বা হচ্ছে কাঁচের তৈরি থালা বাসন। আবার কিছু জিনিস হাত থেকে পড়ে গেলে সহজে ভাঙে না, বরং বেঁকে যায়, ঝনঝন শব্দ করে, যেমন তামা, স্টিল বা হচ্ছে অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে এবার একটা ছোট্ট পরীক্ষা করা যাক, চলো। তো এখানে দেওয়া হয়েছে যে প্রয়োজনীয় সামগ্রী কি কি। এখানে অ্যালুমিনিয়াম বা হচ্ছে যে কোনো ধাতুর দণ্ড বা তার, প্লায়ার, কাপড়ের টুকরো, দিয়াশলাই, মোমবাতি বা স্পিরিট ল্যাম্প। আচ্ছা, এবার হচ্ছে যে যা করতে হবে আমাদের, প্রথমত হচ্ছে যে প্রথমে ফ্লায়ার দিয়ে ধাতুর দণ্ড বা হচ্ছে যে তারকে বেঁকিয়ে এল আকৃতি করে নাও। ছবিতে দেখানো হয়েছে, তার মানে হচ্ছে কিভাবে করতে হবে এখানে ছবিতে দেখানো হয়েছে। এবার এর এক প্রান্তে মোটা কাপড় পেঁচিয়ে নাও, অন্য প্রান্ত উন্মুক্ত রাখো, মানে এক প্রান্তে মোটা কাপড় পেঁচিয়ে নিবে, অন্য প্রান্ত হচ্ছে খালি রাখবে। তারপরে হচ্ছে যে মোমবাতি অথবা স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে এল আকৃতির তারের সংযোগস্থলে আগুনের শিখার উপর রেখে
কিছুক্ষণ পর্যবেক্ষণ করো। তার মানে হচ্ছে যে এরপরে এই মোমবাতির আগুনের শিখাটি হচ্ছে এল আকৃতির এই জায়গাটায় রেখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করো। পর্যবেক্ষণ শেষে নিচে চক পূরণ করো। পর্যবেক্ষণ শেষে তুমি যে ফলাফল পাবে এই ফলাফল দিয়ে মূলত হচ্ছে যে চকটা সমাধান করতে হবে। তো চকটা সমাধান করার আগে তারা এখানে সাবধানতা দিয়ে দিয়েছে, যে সাবধানতা কি দিয়েছে, যে আগুন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হবে, হাতে যেন বেশি গরম না লাগে, তাই শিক্ষকের তত্ত্বাবধানে খুব সাবধানে পরীক্ষাটি করবে। তো এখানে চকে হচ্ছে যে আমাদেরকে যেটি ফিল আপ করতে হবে, এখানে বলা হয়েছে যে কোন প্রান্তে হাত দেওয়ায় গরম লেগেছিল, আর হচ্ছে যে কোন প্রান্তে হাত দেওয়ায় গরম লাগেনি। তার মানে হচ্ছে যে কোন প্রান্তে মূলত হাত দেওয়ার মধ্যে দিয়ে তোমার গরম লেগেছিল এবং কোন প্রান্তে হাত দেওয়ার মাধ্যমে, কি এখানে হাত দেওয়ার পরে তোমার হচ্ছে যে গরম লেগেছিল, না হচ্ছে যে এই জায়গায় হাত দেওয়ার পরে তোমার গরম লেগেছিল, এই জিনিসটা হচ্ছে যে আমাদেরকে এখানে লিখতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে সেখানে নিয়ে যাব। আর যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকো। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই ৬৬ পৃষ্ঠার সমাধান। তা আমরা হচ্ছে যে এটাকে এভাবে দিয়েছি, যে হচ্ছে যে কোন প্রান্তে হাত দেওয়ায় গরম লেগেছিল, তার মানে হচ্ছে উন্মুক্ত প্রান্তে, যে এই অংশটুকুতে হাত দেওয়ার পরে হচ্ছে গরম লেগেছিল, কারণ এটা হচ্ছে যে আগুনটা হচ্ছে যে এখানে পরিবহন হচ্ছে, এই জন্য হচ্ছে যে এখানে হাত দেওয়ার কারণে এটি গরম লেগেছিল। আর হচ্ছে যে কোন প্রান্তে হাত দেওয়ায় গরম লাগেনি, সেটা হচ্ছে কাপড় পেঁচিয়ে রাখা প্রান্তে হাত দেওয়ার কারণে গরম লাগেনি, কারণ হচ্ছে যে এখানে যে আগুনটার মাধ্যমে যেই হচ্ছে যে এই প্রান্তটি গরম হয়েছিল, কিন্তু হচ্ছে যে এটা ন্যাকড়াটার কারণে বা কাপড়টার কারণে হচ্ছে যে এই গরমটি অনুভূত হয়নি। তো মোটামুটি হচ্ছে যে এই ছিল আমাদের পৃষ্ঠা নং ৬৬ সমাধান। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং ৬৭ এর সমাধান। তো চলো বন্ধুরা, পৃষ্ঠা নং ৬৭-র মধ্যে কি বলা হয়েছে আমরা দেখি। আমরা এখানে একদম টপের মধ্যে একটা ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে যে চক দেখে কি মনে হচ্ছে, তামা ও কাপড় কোনটা তাপ পরিবাহিতা কেমন, তোমার উত্তর নিচে লিখে রাখো। তার মানে হচ্ছে এখানে বলা হয়েছে চক দেখে কি মনে হচ্ছে, তামা ও কাপড় কোনটা তাপ পরিবাহিতা কেমন। তার মানে আমরা এই যে এর আগে যে পরীক্ষাটা চালিয়েছি, এখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে হচ্ছে যে এই এই তারটার মধ্যে আগুন দেওয়ার পরে হচ্ছে যে এই অংশটুকুতে কি আমাদের কি বেশি গরম লেগেছে, না এই অংশটুকুতে আমাদের বেশি গরম লেগেছে। এই পরীক্ষার মাধ্যমেই মূলত হচ্ছে যে আমাদেরকে এই অংশটুকু ফিল আপ করতে হবে, যে চক দেখে কি মনে হচ্ছে, তামা ও কাপড় কোনটা তাপ পরিবাহিতা কেমন, তোমার নিচে উত্তর দাও। আচ্ছা, তো এখানে হচ্ছে যে বলা হয়েছে যে তামার মধ্যে দিয়ে কি তাপ পরিবহন করে, আর এখানে লিখেছে যে কাপড়ের মধ্যে দিয়ে কি তাপ পরিবহন করে কিনা। আচ্ছা, তো এটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। আচ্ছা, এটার সমাধানটা দেখার আগে আমরা আমাদের পরবর্তী ইনস্ট্রাকশনটা পড়ছি। এখানে বলা হয়েছে যে এই পর্যায়ে তোমরা বন্ধুরা মিলে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব অধ্যায় থেকে পদার্থের কিছু বৈশিষ্ট্য, যেমন ঘনত্ব, দ্রাবতা, দৃঢ়তা ও নমনীয়তা, তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা, চুম্বকত্ব এবং বৈশিষ্ট্যের মাধ্যমে পদার্থ শনাক্তকরণ অংশগুলো পড়ে নাও। এবার একটু ভেবে দেখো তো, ঢাকনা বা চামচের হাতল হিসেবে প্লাস্টিকে ব্যবহার করা হয় কেন? যদি প্লাস্টিকের হাতল না থাকে তাহলে কাপড় পেঁচিয়ে নেওয়া হয় কেন? কেনই বা গ্যাসের চুলার বার্নারটি হচ্ছে যে লোহার বা পিতলের হয়, কিন্তু সুইচটি হচ্ছে যে প্লাস্টিকের হয়? ভেবে নিচে তোমার মতামত লেখো। তার মানে এখানে যেটি বলা হয়েছে যে রান্না করার ঢাকনা এবং চামচের হাতলটা আমরা নর্মালি দেখি যে এগুলো হচ্ছে যে প্লাস্টিকের হয়, তাহলে কেন প্লাস্টিকের হচ্ছে এটা তোমাকে হচ্ছে যে এখানে লিখতে হবে। এরপরে বলা হয়েছে যে আবার হচ্ছে যে আমরা দেখি যে গ্যাসের চুলাটি হচ্ছে যে লোহার হয় বা হচ্ছে যে পিতলের হয়, কিন্তু এটার হচ্ছে যে সুইচটি হচ্ছে যে প্লাস্টিকের হয়, কিন্তু কেন প্লাস্টিকের হয়? তো আমরা এটা দ্বারা অনুমান করে নিচ্ছি যে আসলে মূলত হচ্ছে যে এটা যখন ঢাকনাটি অধিক পরিমাণ গরমের কারণে এটি যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে এটা আমরা সরাতে পারবো না, সেই জন্য হচ্ছে যে এটার হাতলটা হচ্ছে যে প্লাস্টিকের হয়, যাতে করে আমরা খুব সহজে এটা সরাতে পারি, যেন ওই জায়গাটায় গরম না থাকে। ঠিক সেইমভাবে চামচের বেলায়ও এবং হচ্ছে লোহার চুলার বেলায় ঠিক সেইমভাবে যে হচ্ছে যে সুইচটি হচ্ছে যে প্লাস্টিকের থাকে, কারণ হচ্ছে সুইচটি যদি হচ্ছে যে লোহার বা পিতলের থাকে তাহলে হচ্ছে যে চুলা গরম হওয়ার সাথে সাথে সুইচটিও গরম হয়ে যাবে, তাহলে আমরা এটা হচ্ছে বন্ধ করতে পারবো না। তো মোটামুটি এইটা আমাদের এখানে ইনস্ট্রাকশনে বলা হয়েছে। তো এখন আমরা তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশনে, সেখানে আমরা খুবই সুন্দরভাবে এগুলোর আনসারগুলো সাজিয়ে রেখেছি।
আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমাদের পৃষ্ঠা নং 67 এর সমাধান, ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই পৃষ্ঠা নং 67 এর সমাধান। তো প্রথমত এখানে আমাদের যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে তামার মধ্যে দিয়ে কি তাপ পরিবহন করে। তা এটার নমুনা উত্তরটি আমরা এইভাবে রেডি করেছি যে তামার মধ্যে দিয়ে দ্রুত তাপ পরিবহন করে। আচ্ছা, যেটি হচ্ছে যে আমরা ওই যে আমাদের মোমবাতির পরীক্ষণের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে হচ্ছে কাপড় পেঁচানো অংশে আসলে কোনো গরমই হয়নি, কিন্তু হচ্ছে যে উপরের অংশটিতে, উন্মুক্ত অংশটিতে প্রচুর পরিমাণে আমাদের গরম লেগেছিল। তার মানে হচ্ছে যে তামার মধ্যে দিয়ে দ্রুত তাপ পরিবহন করে। আচ্ছা, এরপরে হচ্ছে যে প্রশ্নটি ছিল আমাদের কাপড়ের মধ্যে দিয়ে কি তাপ পরিবহন করে। নমুনা উত্তরটি ছিল হচ্ছে যে এরকম, যে কাপড়ের মধ্যে দিয়ে কম তাপ পরিবহন করে, যার কারণে হচ্ছে যে আমাদের হাতে গরম লাগেনি। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আমাদের এরপরে যেই উত্তরটি আমরা রেডি করে রেখেছি, এখানে বলা হয়েছে এবার একটু ভেবে দেখো তো, ঢাকনা অথবা চামচের হাতল হিসেবে প্লাস্টিক ব্যবহার করা হয় কেন। যদি প্লাস্টিকের হাতল না থাকে তাহলে কাপড় পেঁচিয়ে নেওয়া হয় কেন। কেনই বা গ্যাসের চুলার বার্নারটি লোহার বা হচ্ছে যে পিতলের হয় কিন্তু সুইচটি হচ্ছে যে প্লাস্টিকের হয়। ভেবে নিচে তোমার মতামত লিখো। তো এটা আমরা হচ্ছে যে আমাদের মতো করে এভাবে নমুনা উত্তর রেডি করেছি, তোমরা চাইলে তোমাদের মতো করেও দিতে পারো। আমরা এখানে দিয়েছি হচ্ছে যে এটা যে তাপ পরিবহন কম হওয়ায় ঢাকনা অথবা চামচের হাতল হিসেবে প্লাস্টিকের ব্যবহার করা হয়। মানে হচ্ছে যে ঢাকনা অথবা চামচের মধ্যে হচ্ছে যে প্লাস্টিকের হাতল ব্যবহার করা হচ্ছে যে প্লাস্টিকের মধ্যে তাপ পরিবহন কম হয়। এজন্য যদি প্লাস্টিকের হাতল না থাকে তাহলে হচ্ছে যে তাপ যেন দ্রুত পরিবাহিত হতে না পারে, সেই জন্য হচ্ছে কাপড় পেঁচিয়ে নেওয়া হয়। যদি প্লাস্টিকের হাতল না হয় তাহলে হচ্ছে তাপটা যেন দ্রুত পরিবাহিত না হতে পারে, সেই জন্য কাপড় পেঁচিয়ে নেওয়া হয়। তখন হচ্ছে যে আমাদের হচ্ছে গরমটা অনুভূত কম হয়। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে গ্যাসের চুলার বার্নারটি লোহার এবং পিতলের হয় কিন্তু সুইচটি হচ্ছে প্লাস্টিকের কেন হয়। তো এটার উত্তরটি আমরা এইভাবে রেডি করেছি, গ্যাসের চুলার বার্নারটি হচ্ছে লোহার বা হচ্ছে পিতলের হলেও সুইচটি হচ্ছে যে হাত দিয়ে ব্যবহারের জন্য কম তাপ পরিবাহক পদার্থ প্লাস্টিকের হয়। মানে হচ্ছে যে কম তাপ পরিবাহক পদার্থ প্লাস্টিকের হয়, সেটা আমরা একটু আগে ব্যাখ্যা করেছি। সো ডিয়ার স্টুডেন্টস, মোটামুটি এই ছিল আমাদের পৃষ্ঠা নং 67 এর সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 68 এর সমাধান। তো চলো বন্ধুরা দেখি পৃষ্ঠা নং 68 এর মধ্যে কি বলা হয়েছে। তো আমরা এখানে একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে প্রয়োজনীয় সামগ্রী। আসলে আমাদের এখানে একটা পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষার মধ্যে আসলে কি কি জিনিস লাগবে সেই প্রয়োজনীয় সামগ্রীগুলোর কথা এখানে আমাদের বলা হয়েছে। তো এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে মোটামুটি একই আকারের একটি কাঠের চামচ, একটি প্লাস্টিকের চামচ, একটি স্টিল বা অ্যালুমিনিয়ামের চামচ, 3টি 1 টাকার কয়েন, পানি গরম করার জন্য একটি পাত্র, 1 গ্লাস পানি, তাপ দেওয়ার জন্য মোমবাতি বা অন্য কিছু, মোম, দিয়াশলাই এবং সময় মাপার জন্য যে কোনো একটি ঘড়ি। একটি হচ্ছে যে কাঠের চামচ, তারপর আরেকটি হচ্ছে যে প্লাস্টিকের চামচ, আর আরেকটি হচ্ছে স্টিল বা হচ্ছে যে অ্যালুমিনিয়ামের চামচ। তো আমরা দেখতে পাচ্ছি যে 3টি চামচই আমাদের প্রয়োজন। এরপরে হচ্ছে যে আমাদের 1 টাকার হচ্ছে যে 3টি কয়েন লাগবে, এই যে 1 টাকার 3টি কয়েন লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে পানি গরম করার জন্য হচ্ছে যে একটি পাত্র লাগবে, এই যে পানি গরম করার জন্য একটি পাত্র লাগবে। তারপরে হচ্ছে যে 1 গ্লাস পানি লাগবে, তারপরে 1 গ্লাস কিছু পানি লাগবে। তারপরে তাপ দেওয়ার জন্য হচ্ছে যে মোমবাতি বা অন্য কিছু লাগবে, মোমবাতি বা অন্য কিছু লাগবে তাপ দেওয়ার জন্য। তারপরে হচ্ছে দিয়াশলাই মানে আগুন জ্বালানোর জন্য দিয়াশলাই লাগবে, এবং হচ্ছে সময় মাপার জন্য একটি ঘড়ি লাগবে। আচ্ছা, তো এরপরে দেখি কি করতে হবে। যা করতে হবে, সামান্য তাপ দিয়ে মোম নরম করো। সবগুলো চামচের হাতল সামান্য পরিমাণে নরম মোম লাগাও। মানে হচ্ছে যে সামান্য হচ্ছে যে তাপ দিয়ে মোমটাকে হচ্ছে নরম করতে হবে। নরম করার পরে এই সবগুলো চামচের মধ্যে একটু একটু করে নরম মোমগুলো দিতে হবে। এখন কয়েনগুলো চামচের উপর মোমের গায়ে এমনভাবে চাপ দিয়ে বসাও যাতে কয়েনগুলো মোমের গায়ে লেগে থাকে। মানে হচ্ছে যে এই যে চামচের মধ্যে আমরা একটু একটু মানে হচ্ছে গলিত মোম দিয়েছি। মোম দেওয়ার পরে এই মোমগুলোর মধ্যে কয়েনগুলো হচ্ছে যে চাপ দিয়ে লাগানোর জন্য, যেন হচ্ছে যে এই চামচের মধ্যে যেন কয়েনগুলো লেগে থাকে। আচ্ছা, এবার চামচগুলো এমনভাবে পাত্রে ডোবাও যেন কয়েনগুলো পাত্রের উপরের অংশে
বাইরে থাকে। তার মানে হচ্ছে এবার চামচগুলো এমনভাবে ঢুকাতে হবে যেন কয়েনগুলো হচ্ছে যে পানিতে না ডুবে যায়, এগুলো যেন বাইরে থাকে। তারপর মোমবাতি বা অন্য কিছু দিয়ে পাত্রটিতে তাপ দিতে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে যে চামচের সঙ্গে আটকে থাকা কয়েনগুলোর অবস্থা এবার পর্যবেক্ষণ করো। এই যে চামচের সাথে যে কয়েনগুলো লেগে আছে সেগুলোর অবস্থানটা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। আচ্ছা, কয়েনগুলো কি আলাদা হয়ে গেছে, তার মানে কয়েনগুলো কি চামচ থেকে পড়ে গেছে কিনা, তার মানে হচ্ছে যে কয়েনগুলো কি চামচ থেকে পড়ে গেছে কিনা সেটা পর্যবেক্ষণ করতে। যদি তাই হয় তবে কোনটি প্রথমে আলাদা হয়েছে, যদি তাই হয় তাহলে প্রথমে কোনটি আলাদা হয়েছে। আচ্ছা, আলাদা হতে কত সময় লেগেছে, আলাদা হতে প্রথমটি যখন আলাদা হয়েছে এটা হইতে কত সময় লেগেছে সেটা হচ্ছে যে আমাদেরকে লিখতে হবে। অন্যগুলো আলাদা হতে কত বেশি সময় নিয়েছে, তথ্যগুলো নিচের চকে লিখো। তার মানে হচ্ছে যে এই যে এইখানে আসলে আমাদের মূল চকটির কাজ, যেটি হচ্ছে যে কাঠের চামচটি যেটি ছিল সেখানে যে আমাদের হচ্ছে যে মোম দিয়ে আসলে লাগানো একটি কয়েন ছিল, তো এই কয়েনটি আসলে আলাদা হতে মূলত হচ্ছে যে কতগুলো সময় লেগেছে, কতটুকু সময় লেগেছে সেটা এখানে লিখতে হবে। আর হচ্ছে যে প্রথমে কি কোনটা আলাদা হয়েছে, কি কাঠের চামচ থেকে কয়েন আলাদা হয়েছে, না হচ্ছে যে প্লাস্টিকের চামচ থেকে কয়েন আলাদা হয়েছে, না হচ্ছে যে ওই দাতব চামচ থেকে কয়েনটি আলাদা হয়েছে, সেটা হচ্ছে যে এখানে সিরিয়ালি লিখতে হবে কোনটা প্রথম, কোনটা দ্বিতীয় এবং কোনটা তৃতীয়। তারপর হচ্ছে কোনটা আলাদা হতে কতটুকু সময় লেগেছে সেটা এখানে লিখতে হবে। তো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে এটি খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। তার আগে আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা জানি যে হচ্ছে যে ধাতব চামচের মধ্যে দিয়ে, ধাতব জিনিসের মধ্যে দিয়ে হচ্ছে তাপটা হচ্ছে যে খুবই দ্রুত পরিবাহিত হয়। এই জন্য হচ্ছে যে তাপটা যত দ্রুত হচ্ছে যে ওই চামচের মাধ্যমে আসলে পরিবাহিত হবে, তখন হচ্ছে যে ওই চামচে লেগে থাকা যে মোমবাতির মানে অংশটুকু আছে সেটা হচ্ছে খুবই দ্রুত গলে যাবে, আর খুব দ্রুত সময়ের মধ্যেই সেটি হচ্ছে যে কয়েনটি ওই চামচ থেকে পড়ে যাবে, এটা আমরা বুঝতে পেরেছি। তারপর হচ্ছে যে প্লাস্টিক সেম ভাবে এরপরে কি প্লাস্টিকের চামচ থেকে কয়েনটি পড়েছে না কাঠের চামচ থেকে কয়েনটি পড়েছে, তোমরা যারা জানো তারা হচ্ছে যে আমাদের কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাও। তো আমরা হচ্ছে যে এখন তোমাদেরকে আমাদের আনসার সেকশনে নিয়ে যাবো, আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে যে আমাদের 68 পৃষ্ঠার সমাধান। তো এখানে হচ্ছে প্রথমত আমরা যেটি দিয়েছি যে কাঠের চামচ, কাঠের চামচ থেকে আসলে হচ্ছে যে তৃতীয় একদম শেষে হচ্ছে যে কয়েনটি কাঠের চামচ থেকে ঝরে পড়ে গেছে, আর এটা ঝরতে সময় লেগেছে হচ্ছে যে 6 মিনিটের মতো সময় লেগেছে। আচ্ছা, এরপর হচ্ছে যে প্লাস্টিকের চামচ, প্লাস্টিকের চামচ থেকে হচ্ছে দ্বিতীয়, তার মানে হচ্ছে যে দ্বিতীয়তে হচ্ছে যে প্লাস্টিকের চামচ থেকে কয়েনটি ঝরে পড়েছে, আর এটা পড়তে সময় লেগেছে হচ্ছে যে 4 মিনিট। এরপরে হচ্ছে যে প্রথমে চামচ থেকে ঝরে পড়েছে হচ্ছে যে আমাদের দাতব চামচ থেকে আসলে কয়েনটি ঝরে পড়েছে, আর এটা পড়তে সময় লেগেছে 2 মিনিট। তার মানে আমরা বুঝতে পেরেছি যে দাতব চামচের মাধ্যমে হচ্ছে তাপটি খুবই দ্রুত পরিবাহিত হয়েছে, এর মাধ্যমে হচ্ছে 2 মিনিটের মধ্যেই আসলে মোমটি গলে হচ্ছে কয়েনটি ঝরে পড়ে যায়। তারপরে পরিবাহিত হয়েছে হচ্ছে যে প্লাস্টিকের চামচ দিয়ে, প্লাস্টিকের চামচ হচ্ছে যে 4 মিনিট সময় লেগেছে যে মোমটিকে গলাতে, মোমটি গলার সাথে সাথে হচ্ছে যে কয়েনটি ঝরে পড়ে গিয়েছে। তারপর হচ্ছে ঠিক সেম ভাবে কাঠের চামচ থেকে হচ্ছে 6 মিনিট সময় লাগছে মোমটি আলাদা হতে এবং কয়েনটি আলাদা হতে। সো ডিয়ার স্টুডেন্টস, মোটামুটি এই ছিল আমাদের 68 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। তোমাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 69 এর সমাধান। তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং 69 এর মধ্যে কি বলা হয়েছে। তো আমরা এখানে একদম টপের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে বাড়ির কাজ, আর হচ্ছে যে দুইটা ইনস্ট্রাকশন দিয়েছে। চলো বন্ধুরা ইনস্ট্রাকশনগুলোতে কি বলা হয়েছে আমরা একটু পড়ি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে যে ভেবে দেখো তো চায়ের কাপ কেন সাধারণত ধাতব না হয়ে কাঁচ বা হচ্ছে সিরামিকের হয়, আবার অন্যদিকে রান্নার হাঁড়ি প্লাস্টিকের না হয়ে ধাতবের হয় কেন। তার মানে এখানে যেটি বলা হয়েছে চায়ের কাপটা হচ্ছে যে আসলে মূলত ধাতবের না হয়ে কেন কাঁচের বা হচ্ছে সিরামিকের হয়, আবার হচ্ছে প্লাস্টিকের রান্না করা হাঁড়ি পাতিলগুলো প্লাস্টিকের না হয় কেন ধাতবের হয়, এই জিনিসটা। তো এটা নর্মালি যদি আমরা চিন্তা করি আমরা দেখি যে চায়ের কাপটি যদি আসলে হচ্ছে ধাতবের বা হচ্ছে স্টিল জাতীয় কিছু হয় তাহলে এখানে চা রাখলে হচ্ছে এটি গরম হয়ে যাবে, তার মানে আমরা খেতে পারবো না, আমাদের জন্য অনেক ঝামেলা হয়ে যাবে। সেই জন্য যখন এটি কাঁচের এবং সিরামিকের হয় সেটাতে আমরা খুব সহজে আসলে চাটা পান করতে পারি। আর হচ্ছে যে রান্নার হাঁড়ি প্লাস্টিকের না হয়ে ধাতবের হয় কেন, তো আমরা নর্মালি জানি যে রান্নার হাঁড়ি হচ্ছে প্লাস্টিকের হওয়া যাবে না, কারণ প্লাস্টিকের জিনিসে হচ্ছে যে আগুনে তাঁ দিলে সেখানে হচ্ছে খুব দ্রুত এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে হচ্ছে ধাতবের জিনিসগুলোতে হচ্ছে যে তাপ দিলে হচ্ছে যে এটা গলার সম্ভাবনা থাকে না, খুব দ্রুত রান্না হওয়ার সম্ভাবনা থাকে।
তো এটি আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর এখন আমরা তোমাদেরকে হচ্ছে যে আমাদের আনসার সেকশনে নিয়ে যাব। আর আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকো। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে যে আমাদের 69 পৃষ্ঠার সমাধান, ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 69 পৃষ্ঠার সমাধান। তো নমুনা উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করেও সাজাতে পারো অথবা আমাদের এখান থেকে আইডিয়া নিতে পারো। আমরা এখানে এভাবে সাজিয়েছি যে ধাতব পাত্রের চেয়ে কাঁচ বা সিরামিক পদার্থের তৈরি পাত্র সহজে গরম হয় না। তার মানে ধাতব পাত্র থেকে হচ্ছে যে কাঁচ বা হচ্ছে সিরামিকের পদার্থের তৈরি পাত্র হচ্ছে সহজে গরম হয় না। ফলে কাঁচ বা সিরামিক পদার্থের তৈরি চায়ের কাপের হাতল স্পর্শ করতে কম তাপ অনুভূত হয়। তার মানে হচ্ছে যে হাতলটি যখন আমরা ধরি তখন হচ্ছে যে আমাদের কাছে কম তাপ অনুভূত হয়, আমরা হচ্ছে যে খুব সহজে চা পান করতে পারি। অন্যদিকে হচ্ছে যদি ধাতবের হতো তাহলে হচ্ছে এটা খুবই দ্রুত গরম হয়ে যেত, তাহলে হচ্ছে আমরা হাতলটি ধরতে পারতাম না, সেটা খুবই গরম থাকতো, তাহলে আমাদের চা খাওয়াতে অসুবিধা হতো। সেই জন্য হচ্ছে চায়ের কাপটি হচ্ছে যে কাঁচ এবং হচ্ছে সিরামিক পদার্থের হয়ে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে যে অন্যদিকে রান্নার হাঁড়ি প্লাস্টিকের না হয়ে ধাতবের হয়, কারণ ধাতব পাত্রে দ্রুত তাপ পরিবহন হয়, ফলে দ্রুত গরম হয় যা রান্না করতে সুবিধা হয়। তাছাড়া প্লাস্টিকের জিনিসে অধিক তাপ দিতে থাকলে তা পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে, যেটি আমরা একটু আগে বলেছি। তাই রান্নার হাঁড়ি প্লাস্টিকের না হয়ে ধাতবের হয়। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটি আমরা একটু আগে আলোচনা করেছি। তো মোটামুটি এই ছিল আমাদের 69 পৃষ্ঠার সমাধান। দেখি এরপরে একটা ইনস্ট্রাকশন আছে, সেখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে নবম সেশন, এবার আমরা তড়িৎ তাণ্ডব ঘটিয়ে ফেলবো। পরীক্ষাটি খুব সহজ, আর হচ্ছে যে এটি করতে খুব বেশি কিছু লাগে না। প্রয়োজনীয় সামগ্রী, তো এটা মোটামুটি আমাদের আমরা হচ্ছে 70 পৃষ্ঠার সমাধানের মধ্যে আমরা দেখব। তার এই পর্যন্ত হচ্ছে যে আমাদের 69 পৃষ্ঠার সমাধান ছিল। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের 70 পৃষ্ঠার সমাধান। এই যে 70 পৃষ্ঠা। তো চলো বন্ধুরা, আমরা দেখি 70 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি পরীক্ষণ দিয়েছে আমাদেরকে, এখানে লিখেছে যা করতে হবে। তার মানে হচ্ছে যে এটা কি কি জিনিস লাগবে সেটা হচ্ছে যে আমাদের আগের পৃষ্ঠাটির মধ্যে দেওয়া হয়েছে। তো চলো আমরা দেখি। এই যে এখানে বলা হয়েছে যে প্রয়োজনীয় সামগ্রী, মানে হচ্ছে যে এই পরীক্ষাটি করতে আমাদের কি কি সামগ্রী লাগবে সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে একটি ব্যাটারি লাগবে, আর কিছু তামার তার লাগবে, এবং হচ্ছে যে একটি ডায়োড লাগবে। তুমি ইচ্ছা করলে ডায়োডের বদলে একটি টর্চ লাইটের বাল্বও ব্যবহার করতে পারো। তার মানে একটু ডায়োড মানেই হচ্ছে যে তুমি ডায়োড না চাইলেও তুমি একটা টর্চ লাইটের একটা বাল্ব, যে একটা বাল্বও তুমি ব্যবহার করতে পারো। কিন্তু আজকাল নানা রঙের ডায়োড খুবই সহজে অল্প মূল্যেই পাওয়া যায়। আচ্ছা, সঙ্গে আরও লাগতে পারে হচ্ছে যে কাঠের টুকরো একটু লাগতে পারে, একটু প্লাস্টিক লাগতে পারে, তারপর একটু রাবার লাগতে পারে, ও হচ্ছে যে কাগজ লাগতে পারে। ব্যাস, এই কয়েকটা উপকরণ দিয়েই মজার পরীক্ষাটি করে ফেলতে পারো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে পরীক্ষাটি। তো এখানে বলছে যে যা করতে হবে, আসলে মূলত এই জিনিসগুলো নেওয়ার পরে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে উপরের চিত্রে দেখানো ব্যাটারির এক প্রান্তে তার লাগিয়ে সেটি বাল্বে লাগাও। তার মানে হচ্ছে যে ব্যাটারির এক প্রান্তে হচ্ছে যে তার লাগিয়ে সেটি হচ্ছে যে বাল্বের মধ্যে লাগাতে বলা হয়েছে। এরপরে হচ্ছে যে আরেক টুকরো তার নিয়ে ব্যাটারির অন্য প্রান্তে থেকে ঘুরিয়ে এনে বাল্বের অপর প্রান্তে লাগাও। তার মানে হচ্ছে যে তারের অন্য অংশটুকু হচ্ছে যে ব্যাটারির অন্য অংশে লাগিয়ে এরপরে হচ্ছে যে বাল্বের অন্য অংশে লাগাতে বলা হয়েছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে দেখো তো বাল্বটি জ্বলে কিনা, দেখো তো বাল্বটি এখন জ্বলতেছে কিনা। আচ্ছা, এরপর সংযোগ খুলে দিয়ে তার ও বাল্বের মাঝখানে এক এক করে প্লাস্টিক, রাবার, সুতো, পেরেক, কাগজ, কয়লা ইত্যাদি দিয়ে পর্যবেক্ষণ করো। এভাবে সংযোগ দিলে বাল্বটি জ্বলে কিনা। বলা হয়েছে যে তারটি খুলে ফেলার পরে, যে তার এখানে যে একটি তার ছিল তারটি খুলে ফেলার পরে হচ্ছে যে এটি সুতা দিয়ে বা হচ্ছে রাবার দিয়ে বা প্লাস্টিক দিয়ে, পেরেক দিয়ে বা হচ্ছে যে কাগজ দিয়ে, কয়লা দিয়ে, এগুলা দিয়ে পরীক্ষা করার জন্য। যেমন হচ্ছে এখানে এক প্রান্তে সেটি, যেমন হচ্ছে এখানে একটি তারা উদাহরণ দিয়েছে যে দড়ির একটি সুতার এক প্রান্ত এখানে লাগিয়েছে, অন্য প্রান্ত বাল্বের মধ্যে লাগিয়েছে, লাগানোর পরে দেখতেছে কি বাল্বটি জ্বলে কিনা। তো এইভাবে হচ্ছে যে তোমাকে একটি প্লাস্টিকের জিনিস দিয়েও টেস্ট করতে হবে, তারপর হচ্ছে একটি রাবার দিয়ে টেস্ট করতে হবে, সুতা দিয়ে টেস্ট করতে হবে, পেরেক দিয়ে টেস্ট করতে হবে, কাগজ দিয়ে টেস্ট করতে হবে, তারপর হচ্ছে কয়লা দিয়ে টেস্ট করতে হবে। টেস্ট করার পরে হচ্ছে যে এটার উত্তরগুলো হচ্ছে তোমাকে এখানে লিখতে হবে যে কোনটির মাধ্যমে টেস্ট করার পর জ্বলছে এবং
এবং কোনটির মাধ্যমে টেস্ট করার পর জ্বলেনি সেটা হচ্ছে যে এখানে টিক দিতে হবে, আর যেটি জ্বলেনি সেটাতে হচ্ছে যে ব্ল্যাঙ্ক থাকবে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকো। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে যে আমাদের 70 পৃষ্ঠার সমাধান। তা আমরা এখানে টেস্ট করার পর আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে তামার তারের মাধ্যমে হচ্ছে যে তামার তার দিয়ে আসলে হচ্ছে যে মূলত বাল্বটি জ্বলে। তারপর হচ্ছে যখন আমরা এক প্রান্তে হচ্ছে রাবার দিয়ে টেস্ট করেছি, রাবারের একটি অংশ হচ্ছে যে আমরা ব্যাটারির একটি প্রান্তে লাগিয়েছি আর আরেকটি অংশ হচ্ছে যে আমরা বাল্বের মধ্যে লাগিয়েছি, তখন আমরা দেখলাম যে হচ্ছে বাল্বটি জ্বলছে না। তারপর হচ্ছে ঠিক সেইমভাবে আমরা প্লাস্টিক দিয়েও টেস্ট করেছি। প্লাস্টিক দিয়ে টেস্ট করার পর আমরা দেখলাম যে বাল্বটি হচ্ছে জ্বলছে না। তারপর ঠিক সেইমভাবে আমরা কাগজ দিয়ে টেস্ট করেছি। কাগজ দিয়ে টেস্ট করার পরও আমরা দেখেছি যে আসলে বাল্বটি জ্বলছে না। তারপরে ঠিক সেইমভাবে সুতা দিয়ে আমরা টেস্ট করেছি, সেটা দিয়ে টেস্ট করার পর আমরা দেখলাম যে আসলে বাল্বটি জ্বলছে না। তারপর প্যারেক দিয়ে টেস্ট করেছি, সেটা দিয়ে টেস্ট করার পর আমরা দেখেছি যে হ্যাঁ এটা জ্বলতেছে। তারপরে হচ্ছে যে কয়লা দিয়ে আমরা টেস্ট করেছি, এটা টেস্ট করার পর আমরা দেখলাম যে না জ্বলছে না। তাহলে আমরা শুধুমাত্র হচ্ছে যে তামার তার এবং হচ্ছে প্যারেক দিয়ে টেস্ট করার পর আমরা দেখতে পেয়েছি যে বাতিগুলো জ্বলছে। তো মোটামুটি এই ছিল আমাদের 70 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 71-এর সমাধান। তো চলো বন্ধুরা আমরা দেখি তোমাদের পৃষ্ঠা নং 71-এর মধ্যে কি বলা হয়েছে। তো পৃষ্ঠা নং 71-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একদম টপে আমাদেরকে একদম শুরুতেই আমাদেরকে এই জিনিসটা ফিল আপ করতে হবে। তো যেহেতু এখানে কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই, তার মানে আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে যে আমাদের আগের পৃষ্ঠার মধ্যে এটার ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা আমরা দেখি ইনস্ট্রাকশনটা কি আছে। এই যে আমাদের পৃষ্ঠা নং 70-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটার ইনস্ট্রাকশনটা বলা হয়েছে। তা আমরা যদি এটা পড়ি তাহলে দেখো কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো তামা প্যারেকের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে বলে বাল্বটি জ্বলছে। অন্যগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ যেতে পারেনি বলে বাল্বটি জ্বলেনি। তাহলে নিশ্চয়ই এটাও বলতে পারবে কেন বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশে তামার তারের উপর প্লাস্টিক বা রাবারের আস্তরণ দেওয়া থাকে। ঝটপট নিচে লিখে ফেলো। আচ্ছা, তার মানে আমরা হচ্ছে যে আমাদের 70 পৃষ্ঠার মধ্যে যে পরীক্ষণটি চালিয়েছি এটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আসলে তামা এবং হচ্ছে যে প্যারকের মধ্য দিয়ে হচ্ছে যে বিদ্যুৎটা প্রবাহিত হতে পারে। আর হচ্ছে যে সেই প্রেক্ষিতে তারা আমাদেরকে বলেছে যে কেন বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশে তামার তারের উপর প্লাস্টিক বা হচ্ছে যে রাবারের আস্তরণ দেওয়া থাকে। তো আমরা নর্মালি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আমরা জানি যে বৈদ্যুতিক তার এবং যন্ত্রাংশে তামার তারের উপর হচ্ছে যে প্লাস্টিক বা হচ্ছে রাবারের আস্তরণ দেওয়া হয়। মূলত হচ্ছে যে যেহেতু তামার তারের মধ্যে দিয়ে হচ্ছে যে বিদ্যুৎটা প্রবাহিত হয়, তো সেই জন্য হচ্ছে যে এটার উপরে হচ্ছে প্লাস্টিক বা রাবারের আস্তরণ দেওয়া হয়, যেন হচ্ছে যে আমরা এটি স্পর্শ করলেও যেন হচ্ছে যে আমাদেরকে বিদ্যুতে শক না করে। কারণ হচ্ছে যে এই প্লাস্টিক এবং রাবারের উপর দিয়ে আসলে হচ্ছে যে বিদ্যুৎটা প্রবাহিত হয় না, বিধায় আমাদের কাছ পর্যন্ত বিদ্যুৎটা পৌঁছাবে না। তো চলো বন্ধুরা আমরা হচ্ছে যে এটা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য এটা সাজিয়ে রেখেছি। এখন আমরা তোমাদেরকে নিয়ে যাব আমাদের আনসার সেকশনে। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনো উপকারে আসে বা তোমাদের ভালো লাগে তাহলে হচ্ছে যে তোমরা তোমাদের কৃতজ্ঞতা বোধ থেকে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিতে পারো এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই 71 পৃষ্ঠার সমাধান। তো প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে যে উত্তরটি এভাবে সাজিয়েছি। তো প্রথমত আমরা এটাকে এভাবে দিয়েছি যে বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশে তামার তার খোলা অবস্থায় থাকলে, বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশে তামার তার খোলা অবস্থায় থাকলে বৈদ্যুতিক দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য বিদ্যুৎ অপরিবাহী পদার্থ প্লাস্টিক বা রাবারের আস্তরণ দেয়া থাকে। মানে হচ্ছে যে এই ধরনের দুর্ঘটনাগুলো এড়ানোর জন্য হচ্ছে যে বিদ্যুৎ অপরিবাহী মানে হচ্ছে যে এইসব জিনিসগুলোর মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয় না, সেই জন্য হচ্ছে যে প্লাস্টিক বা হচ্ছে রাবারের আস্তরণ দিয়ে মানে হচ্ছে যে এই তামার তারগুলোকে ঢেকে দেওয়া হয়, কাভার্ড করে দেওয়া হয়। ফলে হচ্ছে কি হয়, ফলে বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। তো আমরা খুবই সুন্দরভাবে অল্প কথার মধ্যে তোমাদের জন্য এই উত্তরটি এভাবে সাজিয়ে রেখেছি। তোমরা চাইলে তোমাদের মতো করে আরো এটা বিশদভাবে আরো তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে ধাতু ও অধাতু সমূহের অনেকগুলো বৈশিষ্ট্য তোমরা ইতোমধ্যেই জেনে গেছো। এখন তোমরা এগুলোকে আলাদাও করতে পারো, কিন্তু ধাতু ও অধাতুকে বল প্রয়োগ করলে এদের কি কোনো পরিবর্তন হয়?
চলো আরেকটা পরীক্ষণ করে দেখা যাক। এখন হচ্ছে যে আমরা আরেকটা পরীক্ষণ করব। তো এখানে প্রথমত হচ্ছে যে প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে, কি কি জিনিস আমাদের লাগবে। তো এখানে হচ্ছে যে এই পরীক্ষা করতে লাগবে একটা অ্যালুমিনিয়ামের প্লেট লাগবে ও এক টুকরো কয়লা লাগবে। নিজেদের বাসা থেকে এগুলো নিয়ে আসতে পারো। বাবা মায়ের কাছ থেকে চেয়ে আনতে হলে পুরনো ব্যবহার হয় না এমন প্লেট আনলে ভালো। মানে হচ্ছে প্লেটটা যে আনবা সেটা হচ্ছে যে পুরনো প্লেট আনবা, যেটা ব্যবহার হয় না এখন আর। কেন তা একটু পরেই দেখবে, মানে কেন পুরাতন প্লেট আনবে সেটা হচ্ছে যে একটু পরে দেখবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে এখানে যা করতে হবে, তা আমাদের এখানে কি করতে হবে, আমাদের হচ্ছে যে এখানে করতে হবে এবার এগুলো মেঝেতে রেখে হাতুড়ি দিয়ে আঘাত করো। ও মাই গড। আচ্ছা, দেখো তো কোনো পরিবর্তন হয় কিনা তা নিচের চকে লেখো। আচ্ছা, মানে হচ্ছে যে এই প্লেটটাকে হচ্ছে যে মেঝেতে রেখে হাতুড়ি দিয়ে আঘাত করতে হবে। সাংঘাতিক ব্যাপার, তাহলে তো এই প্লেট আর বাসায় নেওয়া যাবে না। তো এখানে কি বলা হয়েছে, এখানে উপকরণ দিয়েছে, আর হচ্ছে যে ঝনঝন করে কিনা সেটা লিখতে হবে, ভেঙে টুকরা টুকরা হয়ে যায় কিনা সেটা লিখতে হবে, তারপর হচ্ছে সহজে ভাঙে নাকি ভঙ্গুর এই জিনিসটা লিখতে হবে। সো প্রিয় বন্ধুরা, এরপরে এখানে শেষে বলা হয়েছে যে এখন বুঝতে পারছো পুরনো প্লেট আনার কথা কেন বলা হয়েছিল। নতুন প্লেট হাতুড়ি পেটা করে বাঁকা তেড়া করে বাসায় নিয়ে গেলে কি এক বিপদ হতো বলো তো। ও মাই গড। তাহলে হচ্ছে যে সবাইকে বাসায় গেলে রোস্ট করবে, এটা হবে আর কি। আচ্ছা যাক, তো প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে যে এটা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন আমরা তোমাদেরকে আমাদের আনসার সেকশনে নিয়ে যাব। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি তো আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দাও এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই হচ্ছে যে আমাদের 71 পৃষ্ঠার পরের সমাধানটুকু। তো এইটা হচ্ছে যে আমরা প্রথমত এভাবে দিয়েছি যে হচ্ছে যে অ্যালুমিনিয়ামের প্লেট, এখানে হচ্ছে যে বলছে কি ঝনঝন করে কিনা। তো অ্যালুমিনিয়ামের প্লেটটা কি করে, হাতুড়ি দিয়ে আঘাত করলে এটা ঝনঝন করে। তারপর হচ্ছে যে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কিনা, এটা হচ্ছে যে টুকরো টুকরো হয়ে যায় না, আসলে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় না। তারপর হচ্ছে যে কি হয়, এটা হচ্ছে যে ইয়ে হয়ে যায় আর কি, ট্যাম ধরে যায়। তারপর হচ্ছে যে সহজে ভাঙে না নাকি ভঙ্গুর। আচ্ছা, এটা হচ্ছে সহজে ভাঙে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে কয়লার টুকরা যেটি আমরা আনছি এটি কি হয়েছে, এটি হচ্ছে যে হাতুড়ি দিয়ে আঘাত করলে এটি হচ্ছে যে ঝনঝন করে না, কিন্তু হচ্ছে যে এটি কি হয়, ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আর এটি হচ্ছে যে ভঙ্গুর। তো এখানে বলা হয়েছে আর কি কোনোভাবে ধাতু অধাতুর আকার পরিবর্তন করা যেতে পারে বলে মনে হয়। সো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের 71 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা আমাদের সঙ্গে থেকে মোটামুটি 71 পৃষ্ঠার সমাধানটি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 72 সমাধান। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 72 মধ্যে আমাদের কি বলা হয়েছে। তো পৃষ্ঠা নং 72 মধ্যে আমরা হচ্ছে যে একদম টপের মধ্যে এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে যে বাড়ির কাজ। আচ্ছা, তো বাড়ির কাজ কি দিয়েছে আমরা যদি একটু পড়ি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে একটা পেরেক 7 দিন পানিপূর্ণ বিকারে রেখে দিয়ে দেখো তো কি হয়। মানে হচ্ছে যে একটা পেরেককে পানিপূর্ণ মানে হচ্ছে পানি ভর্তি বিকারের মধ্যে 7 দিন রেখে দিয়ে দেখতে হবে কি হয়। 7 দিন পর পেরেকটি পর্যবেক্ষণ করার পর নিচের চকে ছবি আঁকো ও পেরেকের কি পরিবর্তন হয়েছে তা লিখে রাখো। তার মানে এই ইনস্ট্রাকশনের মধ্যে যেটি বলা হয়েছে যে একটি পেরেককে পানি ভর্তি একটা বিকারের মধ্যে বা পানি ভর্তি একটা পাত্রের মধ্যে 7 দিন রেখে দিতে, আর পেরেকটি হচ্ছে যে 7 দিন পানিতে থাকার পর হচ্ছে যে পেরেকটির কি অবস্থা হয়েছে সেটি হচ্ছে যে ছবি এঁকে পেরেকটির কি পরিবর্তন হয়েছে তা লিখে রাখো। মানে ছবি এঁকে দিতে আর পেরেকটির কি পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে যে এখানে লিখে রাখতে। তো হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে কাজ, এখানে আমাদের হচ্ছে যে পানি রাখার আগে প্যারেকের ছবি যেমন ছিল সেরকম আমাদেরকে, তো এখানে হচ্ছে যে একদম ফ্রেশ নিউ প্যারেকের ছবি আঁকতে হবে। আর এখানে হচ্ছে যে 7 দিন পানিতে রাখার পর প্যারেকের ছবি, প্যারেকটা কেমন হয়ে গেছে, হয়তো এটা হচ্ছে যে আয়রন চলে আসবে, সে পুরাতন সে আয়রনযুক্ত প্যারেকের ছবি এখানে আঁকতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আর এখানে লিখতে হবে যে কি পরিবর্তন দেখছো নিচে লেখো। তার মানে হচ্ছে যে পরিবর্তন কেমন হয়েছে সেটা হচ্ছে যে আমাদেরকে এই জায়গাটায় লিখতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, এগুলো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে, তোমরা দেখলে সত্যি তোমরা মুগ্ধ হবে, অনেক সুন্দরভাবে আমরা তোমাদের জন্য রেডি করে রেখেছি। এখন হচ্ছে যে আমরা তোমাদেরকে আমাদের আনসার সেকশনে নিয়ে যাব। আর সেখানে নেওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, প্লিজ যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে আমাদের ভিডিওগুলোতে তোমরা একটি লাইক দিবে
এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 72 পৃষ্ঠার সমাধান। তো দেখো বন্ধুরা, এই যে আমরা হচ্ছে যে এখানে বা একদম নিউ হচ্ছে যে প্যারাগুলোর ছবি এঁকেছি। তো তোমরা চাইলে এখানে একটি প্যারাকের ছবি আঁকতে পারো। যেহেতু হচ্ছে যে এখানে বলেছে যে একটি প্যারাকের কথা, তোমরা একটি প্যারাকের টাটকা একদম ফ্রেশ নিউ একটা প্যারাকের ছবি আঁকবে। আর হচ্ছে যে এখানে হচ্ছে 7 দিন পানিতে রাখার পর প্যারাকের ছবি, মানে 7 দিন পানিতে রাখার পর প্যারাকের কি পরিবর্তন হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আয়ন চলে এসে এটা অনেকটা এটা হচ্ছে যে কালো কালারের হয়ে গেছে। তো তোমরা কালো কালারের একটি প্যারাকের ছবি এই জায়গাটায় আঁকতে পারো। তো এখানে হচ্ছে যে তোমরা দিবে একটি নতুন প্যারাকের ছবি, আর এখানে হচ্ছে যে একটি কালো কালারের প্যারাকের ছবি আঁকবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের মূল কাজ যে হচ্ছে যে কি পরিবর্তন দেখেছো নিচে লেখো। তার মানে কি পরিবর্তন হয়েছে এই দুইটা প্যারাকের মধ্যে সেটা হচ্ছে যে আমাদেরকে লিখতে বললো। তো হচ্ছে যে আমরা এখানে উত্তরটি নমুনা উত্তর দিয়েছি এরকম। তোমরা চাইলে তোমাদের মতো করেও লিখতে পারো, অথবা আমাদের এখান থেকে আইডিয়া নিয়ে এখান থেকেও লিখতে পারো। তো এখানে বলা হয়েছে যে পানিতে 7 দিন রাখার পর প্যারেকটিতে মরিচা পড়ার দৃশ্য পর্যবেক্ষণ করা যায়। প্যারেক লোহা ধাতুর তৈরি হওয়ায় বাতাসের অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে। এই পানিযুক্ত ফেরিক অক্সাইড হলো মরিচা। পানিতে 7 দিন রাখার পর প্যারেকের উপাদান ধাতু লোহা পরিবর্তিত হয়ে ভিন্ন পদার্থ পানিযুক্ত ফেরিক অক্সাইড যৌগ মরিচা পড়ে। তো মোটামুটি আমরা এটাকে হচ্ছে যে এভাবে সাজিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করে সাজাতে পারো। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 72 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 73 এর সমাধান। তো চলো বন্ধুরা, পৃষ্ঠা নং 73 এর মধ্যে কি বলা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরেকটি পরীক্ষণ দিয়েছে। তো আমরা আসলে প্রত্যেকটা পরীক্ষণই খুব বেশি এনজয় করছি সবাই মিলে। তো চলো দেখি এই পরীক্ষণের মধ্যে কি বলা হয়েছে। তো এখানে একদম শুরুতে বলা হয়েছে প্রয়োজনীয় সামগ্রী আসলে কি কি জিনিস লাগবে এখানে। তো প্রথমত হচ্ছে যে টেস্ট টিউব লাগবে, একটি টেস্ট টিউব লাগবে। তারপর হচ্ছে যে কিছু ছোট ছোট মোমের টুকরা লাগবে। তারপর হচ্ছে যে বিকার বা পানি গরম করার জন্য কোনো পাত্র লাগবে, একটি পাত্র লাগবে আসলে বিকার বা পানি গরম করার জন্য। তারপর পানি লাগবে, এরপর হচ্ছে মোমবাতি লাগবে বা হচ্ছে যে স্পিরিট ল্যাম্প লাগবে। তারপর একটি থার্মোমিটার লাগবে, এরপর হচ্ছে যে তার জালি লাগবে বা হচ্ছে যে উঁচু স্ট্যান্ড লাগবে, যে তার জালি বা হচ্ছে উঁচু স্ট্যান্ড লাগবে। তো মোটামুটি আশা করছি তোমরা সবাই এগুলো রেডি করে রেখেছো। এরপরে হচ্ছে যে যা করতে হবে আমাদের সেটি হচ্ছে যে টেস্ট টিউবে কিছু ছোট ছোট মোমের টুকরো নাও। এই টেস্ট টিউবের মধ্যে কিছু ছোট ছোট মোমের টুকরা নিতে বলছে। তারপর হচ্ছে যে বিকারটিতে পানি দিয়ে স্পিরিট ল্যাম্পের উপর রাখো। এই যে এই বিকারটিতে পানি দিয়ে স্পিরিট ল্যাম্পের উপরে রাখতে বলা হয়েছে। তারপর হচ্ছে যে চিত্রের মতো করে স্ট্যান্ডের সঙ্গে আটকিয়ে টেস্ট টিউব ও থার্মোমিটার বিকারের পানিতে ডুবাও। তারপর হচ্ছে যে ঠিক সেইভাবে টেস্ট টিউব এবং হচ্ছে যে থার্মোমিটারকে বিকারের পানিতে আসলে ডুবাও, এবং হচ্ছে যে যাতে এগুলো কোনোটাই বিকারের তলা স্পর্শ বা হচ্ছে যে গায়ে না লাগে, যেন বিকারের তলাটা যেন স্পর্শ না করে, যেন এটা হচ্ছে যে ঝুলন্ত অবস্থায় থাকে। সেই জন্য হচ্ছে যে এখানে আমাদেরকে এভাবে করতে হবে, হ্যাঙ্গিং অবস্থায় রাখতে হবে, ঝুলিয়ে রাখতে হবে। তারপরে হচ্ছে যে স্পিরিট ল্যাম্পের সাহায্যে বিকারের তলায় তাপ দিতে থাকো। তারপর হচ্ছে মোমবাতি বা স্পিরিট ল্যাম্পের মাধ্যমে এই যে বিকারের নিচে হচ্ছে যে তা দিতে বলা হয়েছে। এরপর হচ্ছে থার্মোমিটারের ও হচ্ছে টেস্ট টিউবে রাখা মোমের দিকে খেয়াল করো। থার্মোমিটারে কি তাপমাত্রা বাড়ছে, মোমের অবস্থা কি কোনো পরিবর্তন ঘটছে কিনা, এই থার্মোমিটারের মধ্যে কোনো তাপমাত্রা বাড়তেছে কিনা বা মোমগুলো কি গলে যাচ্ছে কিনা, এগুলো খেয়াল রাখতে বলা হয়েছে। মোম গলা শুরু হলে থার্মোমিটারের তাপমাত্রা পাঠ নাও। এই পাঠ হলো মোমের গণাঙ্ক। মোম যদি গলা শুরু করলে হচ্ছে থার্মোমিটারের হচ্ছে যে তাপমাত্রাটা নেয়ার জন্য বলা হয়েছে। আচ্ছা, এবার পানির দিকে খেয়াল রাখো। তাপমাত্রা বাড়তে থাকলে এক পর্যায়ে পানি ফুটতে শুরু করবে। যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন হচ্ছে পানিগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করবে। তারপর হচ্ছে যে থার্মোমিটারের তাপমাত্রা যখন 95 ডিগ্রি সেলসিয়াস তখন সতর্কভাবে বিকারের পানি ও থার্মোমিটারের দিকে খেয়াল করো। মানে থার্মোমিটারে যখন 95 ডিগ্রি সেলসিয়াসে হবে তখন হচ্ছে বিকারের পানিগুলো এবং হচ্ছে থার্মোমিটারের দিকে সতর্কতার সাথে খেয়াল করতে বলা হয়েছে। পানি যে তাপমাত্রায় ফুটতে শুরু করবে থার্মোমিটারের সেই তাপমাত্রা দেখে পাঠ নাও। মানে হচ্ছে পানি যেই তাপমাত্রায়, মানে যেই পর্যন্ত তাপ হওয়ার পরে আসলে হচ্ছে পানিটা ফুটতে শুরু করেছে সেটা আমরা থার্মোমিটারে দেখতে পাবো। এই পাঠ হলো যে পানির ফুটনাঙ্ক।
আচ্ছা, এবার হচ্ছে যে টেস্ট টিউবের নিচ থেকে পানির বিকার, তার জালি ও ল্যাম্প সরিয়ে নাও। এবার হচ্ছে যে যখন হচ্ছে যে আমাদের পানিগুলো ফুটতে শুরু করেছে, তারপর হচ্ছে টেস্ট টিউবের নিচ থেকে আসলে পানির বিকার এবং তার জালি এবং ল্যাম্পটা সরিয়ে নিতে বলা হয়েছে। লক্ষ্য করো কোন তাপমাত্রায় মোম জমাট বাঁধতে শুরু করবে। যে তাপমাত্রায় মোম জমতে শুরু করবে সেটা হচ্ছে যে মোমের হিমাঙ্ক। মানে হচ্ছে যে যখন হচ্ছে যে পানিগুলো এবং হচ্ছে গরম পানিগুলো এবং হচ্ছে তার জালি ল্যাম্পগুলো সরানোর পরে হচ্ছে যে মোমটা আস্তে আস্তে হচ্ছে যে জমাট ধরতে শুরু করবে, ওই সময় আসলে তাপমাত্রা কেমন ছিল সেটা হচ্ছে যে মোমের হিমাঙ্ক। তো মোটামুটি আমাদেরকে হচ্ছে যে এখানে এই চকটি সমাধান করতে হবে। আর এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, এখন তোমাদেরকে সেখানে নিয়ে যাবো। আর যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে, এবং হচ্ছে যে আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করো। আর আমাদেরকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমাদের 73 পৃষ্ঠার সমাধান। তো এখানে হচ্ছে যে তাপমাত্রায় মোম গলেছে গণাঙ্ক, মানে যে তাপমাত্রা আসলে মোমগুলো গলে গেছে সেটা হচ্ছে যে যখন থার্মোমিটার আমরা দেখতে পেয়েছি যে 57 ডিগ্রি সেলসিয়াস হয়েছে তাপ দেওয়ার কারণে, তখন হচ্ছে যে আস্তে আস্তে মোমগুলো গলে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে যে তাপমাত্রায় পানি ফুটেছে ফুটনাঙ্ক, মানে যে তাপমাত্রায় পানিগুলো ফুটতে শুরু করেছে, যখন হচ্ছে থার্মোমিটার আমরা দেখছি যে 100 ডিগ্রি সেলসিয়াস হয়েছে পানির পানি 100 ডিগ্রি সেলসিয়াস গরম হয়েছে, তখন হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি পানিগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এরপর হচ্ছে যে তাপমাত্রায় মোম জমেছে সেটা হচ্ছে যখন 57 ডিগ্রি সেলসিয়াসে আবার চলে আসছে, আমরা থার্মোমিটারে দেখেছি, তখন হচ্ছে মোমগুলো আবার জমতে শুরু করেছে। তো মোটামুটি ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 73 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা আমাদের সঙ্গে থেকে অনেক বেশি এনজয় করেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 74 সমাধান। তো চলো বন্ধুরা, পৃষ্ঠা নং 74 মধ্যে কি বলা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম প্রথমে এখানে বলা হয়েছে যে এবার একটু ভেবে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। তার মানে হচ্ছে যে আমাদেরকে এখানে একটি, তারপর হচ্ছে দুইটি, তারপরে তিনটি প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে আমাদের। মোটামুটি এই পৃষ্ঠার মধ্যে আমাদের এটি কাজ। তো চলো বন্ধুরা, আমরা দেখি প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে আমরা রান্নার কাজে এমন কোনো পাত্র যদি ব্যবহার করতাম যার গলনাঙ্ক কম, তাহলে রান্না করা সম্ভব হতো কিনা। মানে হচ্ছে যে আমরা এমন কোনো যদি পাত্র ব্যবহার করতাম যার গলনাঙ্ক কম, মানে হচ্ছে যে কম গলে, ভেবে দেখো তো ধাতব পাত্রে রান্না করার সুবিধাজনক কেন, মানে হচ্ছে ধাতব পাত্রে রান্না করলে সুবিধা হয় কেন। তো মোটামুটি প্রশ্নটা বুঝে যদি আমরা তোমাদেরকে আনসারটার একটু আইডিয়া দিই, সেটা হচ্ছে যে ধাতব পাত্র হচ্ছে যে খুব দ্রুত গরম হয়, আর এটার হচ্ছে যে গলনাঙ্ক বেশি, এই জন্য হচ্ছে যে কোনো কিছু এখানে রান্না করলে খুব দ্রুতই হচ্ছে যে এটা রান্নাটা হয়ে যায়। আর হচ্ছে যে গলনাঙ্ক কম এমন পাত্রে যদি রান্না করা হয় তাহলে হচ্ছে যে রান্নাটা খুবই ধীর গতিতে হয়। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আমরা দেখি দ্বিতীয় প্রশ্নে কি বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে খোলা বা ঢাকনা ছাড়া হাঁড়ির তুলনায় বদ্ধ হাঁড়িতে অথবা প্রেসার কুকারে দ্রুত রান্না কেন হয়। তার মানে হচ্ছে যে খোলা বা হচ্ছে ঢাকনা ছাড়া হাঁড়ির তুলনায় বদ্ধ হাঁড়িতে বা হচ্ছে প্রেসার কুকারে দ্রুত রান্না কেন হয়। আচ্ছা, তো এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে দেখব। আমরা এর পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোনো খাবার বেশিক্ষণ গরম রাখতে তুমি ধাতব পাত্র ব্যবহার করবে নাকি মাটি বা প্লাস্টিক ব্যবহার করবে। তার মানে হচ্ছে কোনো খাবার বেশিক্ষণ গরম রাখতে তুমি কি ধাতব পাত্র ব্যবহার করবে নাকি হচ্ছে যে মাটি বা হচ্ছে প্লাস্টিকের পাত্র ব্যবহার করবে, এই প্রশ্নটি ছিল। সো প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে যে এই তিনটি প্রশ্নের আনসারই আমাদের আনসার সেকশনে অত্যন্ত সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। তো চলো আমরা হচ্ছে যে এখন তোমাদেরকে সেখানে নিয়ে যাব। আর যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দাও, এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আর আমরা আশা করব যে তোমরা তোমাদের কৃতজ্ঞতা বোধ থেকে অবশ্যই সেটি করবে। তো এই হচ্ছে যে আমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 74 পৃষ্ঠার সমাধান। এখানে বলা হয়েছে আমরা রান্নার কাজে এমন কোনো পাত্র যদি ব্যবহার করতাম যার গলনাঙ্ক কম, তাহলে রান্না করা সম্ভব হতো কিনা। ভেবে দেখো তো ধাতব পাত্রে রান্না করা সুবিধাজনক কেন। আচ্ছা, তো আমরা হচ্ছে যে এটা নমুনা উত্তরটি এভাবে রেডি করেছি, তোমরা চাইলে তোমাদের মতো করে লিখতে পারো। আমরা দিয়েছি হচ্ছে যে কম গলনাঙ্কের পাত্রে তাড়াতাড়ি খাবারের উপাদানের অবস্থার পরিবর্তন হয়, ফলে খাবার উপাদানগুলো ভালোভাবে সিদ্ধ হয় না, তাই কম গলনাঙ্কের পাত্রে রান্না করা সম্ভব হতো না। আর ধাতব পদার্থগুলো দ্রুত ও বেশি তাপ পরিবহন করে, তাপ সুপরিবাহী হওয়ায় এগুলোর পাত্রে রাখা খাবারের উপাদানগুলো দ্রুত সিদ্ধ হয়, তাই ধাতব পাত্রে রান্না করা সুবিধাজনক।
তার মানে হচ্ছে যে ওই যে আমরা যেটা বলেছি দাতব পাত্রগুলো হচ্ছে যে দ্রুত এবং হচ্ছে যে বেশি তাপ পরিবহন করে, তো সেই জন্য হচ্ছে যে এগুলো খুব দ্রুতই হচ্ছে যে আমাদের খাবারগুলো সিদ্ধ হয়ে যায়, আর এগুলো হচ্ছে দাতব পাত্র রান্না করা সুবিধাজনক। আশা করি তোমরা তোমাদের আনসারটি পেয়েছো। এরপরে বলা হয়েছে যে খোলা বা হচ্ছে ঢাকনা ছাড়া হাঁড়ির তুলনায় বদ্ধ হাঁড়িতে বা অথবা প্রেসার কুকারের দ্রুত রান্না কেন হয়। তো এটা আমরা এভাবে রেডি করেছি, খোলা বা ঢাকনা ছাড়া হাঁড়িতে কোনো খাদ্যবস্তু রেখে চুলায় তাপ দিলে বাষ্প বাইরে বের হয়ে যায়। আচ্ছা, মানে খোলা বা হচ্ছে ঢাকনা ছাড়া হাঁড়িতে রান্না করলে হচ্ছে যে এই হাঁড়ির ভেতরের যে বাষ্পগুলো এগুলো হচ্ছে যে বাইরে বের হয়ে যায়, কিন্তু বদ্ধ হাঁড়িতে অথবা প্রেসার কুকারে তাপ দিলে এটার মধ্যে হচ্ছে যে নিচে তাপ দিলে ভেতরে থাকা পানি বাষ্পে পরিণত হওয়ার সময় আয়তন বৃদ্ধি পায়। মানে হচ্ছে ভেতরে থাকা যেই পানির বাষ্পগুলো আছে সেগুলো হচ্ছে যে আসলে বের হতে পারে না। তো ফলে কি হয়, ফলে তাপ ও চাপ একসাথে খাদ্যবস্তুকে সিদ্ধ করতে সাহায্য করে। তার মানে হচ্ছে যে ফলে যখন ভেতরের বাষ্পগুলো বের হতে পারে না তখন এই বাষ্পগুলোরও একটা চাপ তৈরি হয় ভেতরে। এই তো নিচের থেকে হচ্ছে যে আমাদের আসলে তাপ হয়, আর উপর থেকে যখন এই বাষ্পের চাপ হয় তখন হচ্ছে তাই খোলা ঢাকনা ছাড়া হাঁড়ির তুলনায় বদ্ধ হাঁড়িতে অথবা প্রেসার কুকারে রান্না দ্রুত হয়। এবার হচ্ছে যে আমাদের সর্বশেষ প্রশ্ন, যে কোনো খাবার বেশিক্ষণ গরম রাখতে তুমি ধাতব পাত্র ব্যবহার করবে নাকি মাটি বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করবে। তো আমরা আনসারটি এভাবে রেডি করেছি যে হচ্ছে যে কোনো খাবার বেশিক্ষণ গরম রাখতে আমি মাটি বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করব, কারণ মাটির পাত্রগুলো উচ্চ তাপে পুড়িয়ে তৈরি করা হয় বলে এটি তাপরোধী পাত্র হিসেবে গড়ে ওঠে, ফলে দীর্ঘ সময় ধরে খাবারের তাপমাত্রা গরম রাখতে সাহায্য করে। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 74 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।